আজকে আমরা আমাদের প্লাস্টিক প্রসেসিং এর লাস্ট টপিকটা স্টার্ট করব। এটা হচ্ছে প্লাস্টিক মোল্ডিং প্রসেস। আপনারা হয়তো মোল্ডিং এর বানান অন্য একটা দেখে থাকতে পারেন, MOULDING, বাট একটা হচ্ছে আমেরিকান আর একটা ব্রিটিশ। এবং আপনারা মোল্ডিং এর কনসেপ্টটা অলরেডি মেটালের বেলায় দেখে আসছেন, যেটাকে আমরা কাস্টিং এর আন্ডারে পার্মানেন্ট মোল্ডিং প্রসেসগুলোর মধ্যে দেখে থাকি। তো মোল্ডিং প্রসেসের ব্যাপারটা অনেকটা হচ্ছে আমার এই কাস্টিং এর মতোই, বাট এখানে ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট টেকনিক ইউজ করা হয়। এবং এখানে আমরা যে ডিফারেন্সিয়েশনটা দেখছিলাম যে কখন আমরা বলতেছি যে এটা কাস্টিং প্রসেস আর কখন মোল্ডিং, সেটা হচ্ছিল কি যে একটাতে যখন আমরা এটাকে কাস্টিং করতেছি তখন আমরা এটাকে বলতেছিলাম যে কাস্টিং করা মানে হচ্ছে যখন আমরা গ্র্যাভিটির সাহায্যে ম্যাটেরিয়ালকে ফ্লো করাচ্ছি, সেটা মেটাল হোক বা প্লাস্টিক হোক। আর এটাকেই যখন আমরা বলতেছি আমরা কোনো আর্টিফিশিয়াল কোনো একটা প্রেশার সোর্স ইউজ করতেছি ম্যাটেরিয়াল ফ্লো করানোর জন্য, তখন ওইটাকে আমরা বলতেছি মোল্ডিং প্রসেস। তো এখন মোল্ডিং প্রসেসের ডিফারেন্ট টাইপ আছে এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজ প্লাস্টিক প্রসেস। এবং এর মধ্যে আমরা আজকে যে টপিকগুলো দেখব সেটার মধ্যে হচ্ছে এই কম্প্রেশন মোল্ডিংটা আমরা একটু ডিটেলস দেখব, ট্রান্সফার মোল্ডিংটা আমরা একটু ডিটেলস দেখব, রোটেশনাল মোল্ডিংটা একটু ডিটেলস দেখব, রিঅ্যাকশন ইনজেকশন মোল্ডিং এটা ইউজ হয় ওয়ান অফ দ্য মোস্ট কমন মেথড যদিও, বাট আমরা এটা অতটা ডিটেলস দেখতে যাব না এখানে। আমরা লাস্টের দু একটা কথা আমরা বলে দিব যাতে আপনাদের অ্যাটলিস্ট জিনিসটা সম্পর্কে জানা থাকে। আর একটা ব্যাপার হচ্ছে ব্লো মোল্ডিং, এটা খুব খুব বেশি কমনলি ইউজ হয় আমাদের ডেইলি লাইফে। আমরা এই ব্লো মোল্ডের অনেক পার্টস ইউজ করি। এবং অ্যাট দ্য সেম টাইম ইনজেকশন মোল্ডিং এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রসেস। এবং আমার মনে হয় আমরা লাইফে মানে যত প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করছি তার মধ্যে অ্যাটলিস্ট সিংহভাগ হচ্ছে গিয়ে ইনজেকশন মোল্ডিং প্রসেসে বানানো। আচ্ছা, তো আমরা শুরু করব কম্প্রেশন মোল্ডিং দিয়ে। তো কম্প্রেশন মোল্ডিংয়ের মেইন কথা ছিল হচ্ছে যে এখানে আমরা যে প্রসেসটা ইউজ করি প্লাস্টিক ম্যাটেরিয়ালটাকে আমাদের ফাইনাল শেপ দেওয়ার জন্য, সেটা হচ্ছে কি আমরা আমাদের যে প্লাস্টিকটা সেখানে র ম্যাটেরিয়াল যখন থাকে যে শেপটা, সেই শেপ র ম্যাটেরিয়াল অবস্থাতে আমরা তাকে ইমেন্স অ্যামাউন্টে বা অনেক হাই অ্যামাউন্টে প্রেশার দিই। এবং এই প্রেশারের কারণে তার যে ফর্মটা থাকে বা তার যে ইনিশিয়াল যে ফর্মটা থাকে সেটা পাউডার শেপ হইতে পারে অথবা কাইন্ড অফ লিকুইড রেজিন অবস্থায় থাকতে পারে, বা লিকুইড শেপ মানে লিকুইড অবস্থায় থাকতে পারে। বাট যেই জিনিসটা হয় আন্ডার প্রেশারে সে হচ্ছে আমার যে মোল্ড বা ক্যাভিটির যে শেপটা থাকে সেই শেপের ফর্মে সে নিজেকে মোল্ড বা সে নিজেকে হচ্ছে কি ওই শেপটা দেওয়ার ট্রাই করে। তো এখানে নর্মালি আমরা যখন কম্প্রেশন মোল্ডিং করি, যদিও এটা আমরা প্লাস্টিক দুইটা টাইপ দেখছি, একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক আর একটা হচ্ছে থার্মোসেট। যদিও এটা থার্মোপ্লাস্টিকের বেলা ইউজ করা যায়, বাট মেইনলি এটা হচ্ছে গিয়ে থার্মোসেট প্লাস্টিকের জন্য ইউজ করা হয়। তো আমরা যদি একটু এখানে একাডেমিক ল্যাঙ্গুয়েজগুলো বোঝার ট্রাই করি, আমরা ভিডিও দেখবো, ভিডিও দেখলে জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। কি বলতেছে, ইন কম্প্রেশন মোল্ডিং আ প্রি-শেপড পার্ট, a pre-measured powder or a viscous mixture of liquid resin is placed directly in a heated mold. এই মোল্ডের যে বানানটা দেখছেন এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, এটা হচ্ছে কি আমেরিকান শেপ, সরি আমেরিকান ফর্ম। আর একটা হচ্ছে MOULD যখন আমরা বলি তখন হচ্ছে এই যে এটাকে আমরা বলি হচ্ছে উচ্চারণ একটু ডিফারেন্ট হয়ে যায়, মোল্ড বলে তখন, বাট সিমিলার কনসেপ্ট। যাই হোক আমরা এখানে আমেরিকান ফর্ম ইউজ করতেছি। কি বলতেছে, আমরা কি কি জিনিস মাথায় রাখবো এটার জন্য, দেখেন কি বলছে, প্রি শেপড পার্ট। দেখবো আমরা জিনিসটা কি কেন বলা হচ্ছে এই জিনিসটা। একটা হচ্ছে কি প্রি মেজার্ড পাউডার। প্রি মেজার্ড পাউডার মানে হচ্ছে আমি ওই যে শেপটা দিতে যাচ্ছি সেটা যদি আমি র ম্যাটেরিয়াল হিসেবে আমি পাউডার ফর্ম ইউজ করি, তাহলে এই পাউডার ফর্মে আমার যে টোটাল যে শেপটা বানাচ্ছি সেটার জন্য আমার যে পরিমাণ ম্যাটেরিয়াল লাগবে সেই ম্যাটেরিয়ালটা মেজার করে আমার পাউডার ফর্মে ওইখানে প্লেস করতে হবে মোল্ডের মধ্যে। অথবা যদি আমরা লিকুইড ইউজ করি, লিকুইড ফর্ম ইউজ করি, যেমন কি বলছে ভিসকাস মিক্সচার। ভিসকাস মিক্সচার মানে কি, এই জিনিসটা যেহেতু এখানে ডেন্সিটি হাই থাকে তো জিনিসটা একটু ঘন হয় দেখতে, এই জন্য এটাকে বলা হচ্ছে ভিসকাস মিক্সচার। ভিসকাস মিক্সচার অফ লিকুইড রেজিন, এটা কি করা হয়, আমার হচ্ছে যে মোলটা সেই মোলটার মধ্যে প্লেস করা হয়। ব্যাপার হচ্ছে যেহেতু এই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, তো ব্যাপার হচ্ছে এবং হিট অ্যাপ্লাই করি, সো যেইটা করা হয় সেটা হচ্ছে এই মোলটা
অলওয়েজ একটু হিটেড অবস্থা, বা আমরা ওই যে প্রি হিটিং নামে যে একটা কনসেপ্ট দেখছিলাম, স্পেশালি যখন আমরা থার্মিট ওয়েল্ডিং পড়ছিলাম, তো এরকম প্রি হিটেড অবস্থায় রাখা হয়। এটা ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজ কি এটা, সেটা হচ্ছে প্রথম ব্যাপার হচ্ছে তো আপনার যেহেতু হিট দেয়া লাগবেই কাজটা সম্পন্ন করতে, কারণ আমরা বলছি এটা আমরা থার্মোসেটের বেলায় ইউজ করি এবং আমরা জানি যে থার্মোসেটের জন্য হায়ার টেম্পারেচার লাগে। তো একটা ব্যাপার হচ্ছে যদি রুম টেম্পারেচারে থাকে সেক্ষেত্রে আপনার ওই টেম্পারেচার পর্যন্ত উঠাইতে মানে ওই টেম্পারেচারটা অ্যাচিভ করতে সময় যাবে। তো জিনিসটা হচ্ছে আপনার জন্য ওই টাইম, একটা এক্সট্রা টাইম লাগবে। সো ওই জিনিসটা এলিমিনেট হয়। অ্যাট দ্য সেম টাইম যখন এটা একটু হিটেড অবস্থায় থাকে তখন হচ্ছে আমার পার্টটা ফিনিশ হওয়ার পরে এটা গায়ে লেগে থাকার টেন্ডেন্সিটা কমে আসে। যদি একেবারে ঠান্ডা হয়ে যেতে দেওয়া হয় সেক্ষেত্রে আমার হচ্ছে যে আমার যে ফিনিশ প্রোডাক্ট, সেই ফিনিশ প্রোডাক্টটা আমার ওই ডাই বা আমার যে মোল্ড বলছি সেই মোল্ডের গায়ে লেগে থাকার একটা সম্ভাবনা থাকে। এবং বলতেছে কি পরবর্তী লাইনটা কি বললো, ফর্মিং ইজ ডান আন্ডার দ্য প্রেশার উইথ প্লাগ অর দ্য আপার হাফ অফ দ্য ডাই। মানে ওখানে আমি প্রেশারটা কিভাবে দিচ্ছি সেটার কথা বলা হচ্ছে। আমরা এটা ভিডিও দেখলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে, জাস্ট আপাতত এটা জাস্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে মাথায় রাখেন। পরবর্তী লাইনটা কি বলে যে কম্প্রেশন মোল্ডিং ইজ লাইক ফোর্জিং। ফোর্জিং আমরা কি জানি, এটা হচ্ছে কি একটা জয়নিং প্রসেস, সেখানে একটা ঝামেলা আসে, যেটা যদি আমরা ফোর্জিং ভাবে ডিটেলস পড়ে নেই, বাট এটার কিছুটা আমরা আইডিয়াটা নিয়ে কথা বলা হচ্ছে এখানে, এটা আমরা ফ্রিকশন ওয়েল্ডিং এর আন্ডারে দেখছি। ফ্রিকশন ওয়েল্ডিং কিন্তু কাইন্ড অফ ফোর্জিং, কিন্তু এখানে মেইন মানে আমার হিটের সোর্সটা ফ্রিকশন থেকে আসে, বাট কনসেপ্টটা হচ্ছে ফোর্জিং এর মতোই। তো ওইখানে আমরা একটা প্রবলেম দেখছিলাম যে এক্সট্রা একটা ম্যাটেরিয়ালের পোর্শন বাইরের দিকে চলে আসে, যেটাকে বলতাম আমরা ফ্ল্যাশ। এবং আমরা কম্প্রেশন মোল্ডিংও দেখবো এই ফ্ল্যাশের প্রবলেমটা রয়ে যায়। ফ্ল্যাশের প্রবলেমটা কি, ফ্ল্যাশ আমরা কোন অংশটাকে বলি, আমার ডিজায়ার্ড যে শেপ তার বাইরে যদি এক্সট্রা যেই পোর্শনটাই থাকুক না কেন সেটাকে আমরা বলি ফ্ল্যাশ। তো ডাইভার্স শেপ দেওয়া যায় কম্প্রেশন মোল্ডিং করে, বাট মেইনলি আমরা যে এই কথাটা আপনাদেরকে সম্ভবত এর আগের ক্লাসেও বলছি, বাট আমরা যে বাসা বাড়িতে বাটি থালা বাসন এগুলো ইউজ করি প্লাস্টিকের যেগুলো, সেগুলো হচ্ছে এই কম্প্রেশন মোল্ডিং করে করা। তো আমরা এখানে আরেকটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে, আমরা এটা একটু বোঝার ট্রাই করি। দেখেন কি বলছে, ফাইবার রিইনফোর্সড প্লাস্টিক্স মে অলসো বি ফর্মড বাই দিস প্রসেস। ফাইবার রিইনফোর্স বলতে আমরা কি বুঝি, ফাইবার রিইনফোর্সমেন্ট বলা হয় যদি হচ্ছে আপনার যে শেপটা আপনি দিতে যাচ্ছেন, ধরেন এরকম, এটা হচ্ছে প্লাস্টিকের নর্মাল শিট হইতো, আপনি শিটের মধ্যে কি করলেন, এরকম হচ্ছে বাইরে থেকে এরকম করে হচ্ছে গিয়ে ধরেন এক্সট্রা ফাইবার অ্যাড করে দিলেন। এটা ডিফারেন্ট প্যাটার্নে দেওয়া যায়, অনেক সময় এরকম ক্রস প্যাটার্ন করে দেওয়া হয়, এগুলো হচ্ছে এক্সট্রা ফাইবার। তখন কি হয়, ধরেন কোনো কারণে যদি এটা ব্রেকও করতে যাইতো তাহলে কি হইতো, ক্র্যাকটা প্রোপাগেট করে এসে এই প্লাস্টিক ভেঙে যাচ্ছে বাট এই ফাইবারে এসে বাধা হইতো। তো আলটিমেটলি যেটা হয়, ইন টোটাল আমার হচ্ছে গিয়ে টোটাল ম্যাটেরিয়ালের স্ট্রেংথটা বেড়ে যায়। তো এগুলোকে বলা হয় ফাইবার রিইনফোর্সমেন্ট। কারণ কি আমার ম্যাটেরিয়ালের স্ট্রেংথ আমি বাড়াচ্ছি কীভাবে, এটার সাথে আমি ফাইবার অ্যাড করে। ফাইবার ডিফারেন্ট টাইপের ফাইবার হইতে পারে, এটা ন্যাচারাল ফাইবার হয়, আর্টিফিশিয়াল ফাইবার হয়। যেমন একটা কমন, এগুলোকে আমরা কম্পোজিট ম্যাটেরিয়াল বলি। একটা কমন কম্পোজিট ম্যাটেরিয়াল হচ্ছে জুট ফাইবারের কম্পোজিট ম্যাটেরিয়াল প্লাস্টিকের সাথে। এগুলো আপনারা যখন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়বেন তখন আরও ডিটেলস জানবেন। সো আপাতত এটা বেসিক আইডিয়া। তো এখানে যেটা বলছিলাম যে অনেক সময় দেখা যায় কম্প্রেশন মোল্ডিং করে এই ধরনের কম্পোজিট ম্যাটেরিয়ালও তৈরি করা হয়, কিন্তু মেইনলি যেটা বলা হচ্ছে যে এগুলো তৈরি করা হয় হচ্ছে কি থার্মোসেট প্লাস্টিকের জন্য, বা এই প্রসেসটা ইউজ করা হয় থার্মোসেট প্লাস্টিকের জন্য। তো এইখানে তিনটা টাইপের প্রসেস দেখানো বলা আছে। একটা কথা কি বলতেছে, একটা হচ্ছে গিয়ে পজিটিভ, একটা সেমি পজিটিভ, আর একটা বলতেছে হচ্ছে ফ্ল্যাশ। তা আমরা একটু প্রসেসটা বোঝার ট্রাই করি ব্যাপারটা কি হচ্ছে। দেখেন এখানে আমরা যদি একটু কম্পোনেন্টগুলো কী কী সেটা যদি একটু বোঝার ট্রাই করি, ধরেন আমি একটু ফুল ভিউতে যাই, আপনাদের জন্য একটু বেটার হবে। তো ধরেন আমরা যদি এখানে পার্টগুলো বোঝার ট্রাই করি, দেখেন ফার্স্টে কি বলছে, এখানে একটা পাঞ্চ। পাঞ্চ হচ্ছে গিয়ে কাইন্ড অফ প্রেশার, মেইন প্রেশারটা আসে হচ্ছে এই পাঞ্চ থেকে। দেখেন আমি কি বলছি, সাথে হচ্ছে হিট লাগবে, সেটার জন্য দেখেন উপরে যে পোর্শনটা এখানে হচ্ছে হিটার লাগানো আছে, মানে ফুল প্লেটটাই হচ্ছে গিয়ে হিটেড হয় এবং সেই হিটটা এখানে ট্রান্সফার হয়। এখানে চার্জের কথা বলতেছে, খেয়াল আছে আমরা বলছিলাম যে আমরা একটা প্রি মেজার্ড পাউডারের অ্যামাউন্ট আমরা মেপে আগে থেকে মেপে দেই, সেই জিনিসটা যে অ্যামাউন্টটা আমরা এখানে লোড করি সেটাকে বলা হচ্ছে চার্জ।
এবং দেখেন নিচে কি বলা হচ্ছে, যখন কাজ শেষ হয়ে যাবে তখন এই জিনিসটাকে যাতে আমি বের করে নিয়ে আসতে পারি, এর জন্য কী করা হয়, অনেক সময় নিচের থেকে পুশ করা হয় বা সাইড থেকে, মানে ডিপেন্ড করে আমার মোল্ডের ডিজাইন কীরকম। সো ওই যেই বের করে দেওয়ার যে প্রসেসটা, ওই প্রসেসটাকে বলা হয় ইজেকশন প্রসেস, এবং এই ইজেকশন প্রসেসের জন্য আমাদের এখানে যে জিনিসটি ইউজ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইজেক্টর পিন, এবং এটাকে এখানে পার্টিকুলারলি এই প্রসেসের জন্য বলা হচ্ছে নকআউট। এটা সবসময় নকআউট বলে ডিফাইন করা হবে, ব্যাপারটা এরকম না। আপনি যদি বলেন যে এটা ইজেক্টর পিন, এটা সব প্রসেস, সব জায়গায় যেখানে এরকম মোল্ডের থেকে বের করা লাগে সেটার জন্য প্রযোজ্য হয়ে যায়। সো ইজেক্টর পিন বলাটা বেটার। আর এখানে আমাদের যে এখানে যে শেপটা দেখতেছি যে ক্যাভিটির মধ্যে কাজটা হবে, সেটাকে বলা হচ্ছে মোল্ড। তো এইখানে হচ্ছে কি, এটা আমার কি একটা পার্মানেন্ট মোল্ড। তো এখানে পজিটিভ কেন বলতেছে আমরা যদি একটু বোঝার ট্রাই করি, তার আগে আমি একটু এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিই, নাহলে আপনাদের বুঝতে ঝামেলা হবে। খেয়াল করে দেখেন, আমার যখন প্রসেসটা কমপ্লিট হচ্ছে, এখানে প্রসেসটা যখন কমপ্লিট হচ্ছে কীভাবে, আমার হচ্ছে এই পাঁচটা নিচে নেমে আসে। যখন পাঁচটা নিচে নেমে আসছে, খেয়াল করে দেখেন আমার উপরে যে পাঁচটা যখন বসে যাচ্ছে ম্যাটেরিয়ালের মধ্যে, আমার সাইডের যে পোর্শনটা আছে, এই সাইডের পোর্শনটা একদম ঠিক আমার এই মোল্ডের গা বরাবর বসে যাচ্ছে। ফলে কি হচ্ছে, আমার এক্সট্রা যে ম্যাটেরিয়াল, যে ফর্ম করার পরে যে ম্যাটেরিয়ালটা তৈরি হবে বা আমার যে পার্টটা তৈরি হবে, সেই পার্টটা বাইরে কোনো এক্সট্রা পোর্শন যাইতে পারতেছে না। তো এই জন্য এই জিনিসটাকে, যেহেতু এখানে মোল্ডের সাথে আমার কোনো গ্যাপ থাকতেছে না, সো এটাকে এই কারণে বলা হচ্ছে পজিটিভ। এখানে আমরা যখন দেখতেছি তখন এখানে কিছু পরিমাণ ম্যাটেরিয়াল বাইরে বের হয়ে আসার সম্ভাবনা থাকে, তো এটাকে বলা হচ্ছে সেমি পজিটিভ। এই জিনিসগুলো কিসের উপর ডিপেন্ড করে, এগুলো ডিপেন্ড করে হচ্ছে আমার পার্ট ইজেকশন আমি কী ধরনের চাচ্ছি, অথবা আমার ডিজাইনে এরকম এক্সট্রা কোনো লিপ থাকবে কি না। আমরা অনেক সময় দেখবেন, আমরা দেখি যে আমাদের যে প্লাস্টিকের বাটি, ওইটার চারপাশে বোলের সাইডে হচ্ছে গিয়ে একটা কলারের মতো পোর্শন থাকে, বা আমরা যেটাকে বলি পাতিল বলি। ধরেন পাতিলে আমরা কি দেখি, মুখের দিকে একটা ধরার জন্য একটা এক্সট্রা পোর্শন থাকে। তো আমরা প্লাস্টিকের বেলা দেখি ডেডিকেটেড হ্যান্ডেল দেওয়া থাকে, অনেক সময় না থাকলে দেখা যায় কি এরকম সাইড দিয়ে একটা কলার ক্রিয়েট করা হয়, সেটার জন্য লাগতে পারে। সো এইটাকে বলতেছি আমরা সেমি পজিটিভ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অনেক সময় দেখা যায় জিনিসটা হচ্ছে আমাদের যে ডিজায়ার্ড যে শেপ, তার বাইরেও এক্সট্রা পোর্শন চলে আসতে পারে, তখন এই পোর্শনটাকে আমরা বলি হচ্ছে ফ্ল্যাশ। যেমন এইখানে আমরা যে এই থার্ড যে পোর্শনটা, এখানে আমরা যদি খেয়াল করে দেখেন, ধরেন আমার এটা হচ্ছে কি ফাইনাল শেপের দরকার ছিল, তারপরেও দেখেন এখানে এক্সট্রা একটা পোর্শন চলে আসতেছে এই সাইডেও, এই সাইডেও। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্ল্যাশ, এবং এটা আমাদের জন্য ডিজায়ারেবল কিছু না। নর্মালি দেখা যায় আমরা ফ্ল্যাশটাকে হচ্ছে পরবর্তীতে আবার ফিনিশিংয়ের জন্য বাদ দিয়ে দেওয়া লাগে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি বেসিক। আমরা যদি একটু ভিডিওটা দেখার ট্রাই করি, আপনাদের জিনিসটা একটু ক্লিয়ার হবে। আমি বর্ণনা করবো আপনাদেরকে, জিনিসটা চিন্তা করেন না। এখানে ফার্স্ট যে জিনিসটা আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন কি বলতেছে, 200 টন। বলছিলাম না অনেক হাই প্রেশার দেওয়া লাগে, সেই হাই প্রেশারটা হচ্ছে কি এখানে কত, 200 টন প্রেশারে একটা প্রেস দিয়ে আমার এখানে এই কম্প্রেশন মোল্ডিংটা করা হচ্ছে। তা আমরা একটু দেখি, এখানে হচ্ছে সেই পাউডারটা দেওয়ার পরে উপরে হচ্ছে কি একটা পার্টিং ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে, যাতে হচ্ছে মোল্ডের গায়ে লেগে না যায়। আমরা জিনিসটা দেখতে পাবো, প্রসেস যে স্টার্ট করলো, দেখেন এই নিচের থেকে মোল্ডের কি দুইটা, যখন আমার মোল্ড, যেহেতু আমার ম্যাটেরিয়াল বের করে নিয়ে আসা লাগে, এটাকে একটা পার্টিং একটা লাইন রাখা লাগে। তো এখানে সেই পার্টিং লাইন বরাবর হচ্ছে আমার এই ম্যাটেরিয়ালটা এই ডাইয়ের দুইটা পোর্শন মুভ করে। এখানে হচ্ছে নিচের পোর্শনটা মুভিং পার্ট, অনেক সময় দেখবেন উপর থেকে নিচের দিকে নামে, এটা ডিপেন্ড করে, এখানে ওদের মেশিনটা এইভাবে ডিজাইন করা। তো ইন দ্য মিন টাইম, যখন এখানে প্রেশার দেওয়া হচ্ছে এবং একই সাথে হিট অ্যাপ্লাই করা হয়, এখানেই হিটটা অ্যাপ্লাই করা হয়। খেয়াল করে দেখেন এই ভদ্রলোক যে দাঁড়ায় ছিল, সে দেখবেন এখানে এই কর্নারে একটা মেজারিং কাপ দিয়ে মেজার করে নিতে থাকে যে সে কতটুকু ম্যাটেরিয়াল দিবে তার যে এখানে পার্টিকুলার প্রোডাক্ট তার জন্য। এখানে যে ফিনিশ প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি, সো ইন দ্য মিন টাইম এখানে যখন সে কাজ হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, সে হচ্ছে কি পরবর্তী সাইকেলের জন্য যে ম্যাটেরিয়ালটা, সেই ম্যাটেরিয়ালটাকে সে প্রিপেয়ার করে নিচ্ছে, যাতে কি হয় এখানে যখন আমার যে ফিনিশ প্রোডাক্টটা বের হবে, সেই প্রোডাক্টটাকে বের করে নিয়ে আসার সাথে সাথে যেন পরবর্তী সাইকেলটাকে শুরু করতে পারে। দেখেন এখানে যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটাকে সে বের করে নিয়ে আসতেছে। এখানে ওই পাউডার ফর্মে দেওয়া হয়েছিল, আমরা বুঝতাম কি আমরা আইদার রেজিন ইউজ করি, অথবা মানে লিকুইড ফর্ম ইউজ করি, অথবা আমরা এখানে পাউডার ফর্ম দিতে পারি। এখানে পার্টিকুলার এই প্রসেসে পাউডার ফর্ম ইউজ হচ্ছে। সেই পাউডার ফর্মটা হিট এবং প্রেশারে ফিউজ হয়ে, মেল্ট হয়ে, এক আমরা হচ্ছে গিয়ে তাদের মধ্যে যে প্লাস্টিকের বেলা আমরা যে
বন্ডিংয়ের কথা বলছিলাম, একটা স্পেশাল বন্ডিং যেটা থার্মোসেটের বেলা দেখতাম, যেটাকে আমরা বলতাম ক্রস লিঙ্কিং, সেই ক্রস লিঙ্কিংটা জেনারেট করে ফেলে। তো এখানে আপনারা যদি যদিও এখানে প্রসেস দেখাবে, আমরা একটু এটা একটু শেষ করি। এখানে হচ্ছে এয়ার কম্প্রেসর দিয়ে, যেটা এটা হচ্ছে বাতাস ফ্লো করাইলো, বাতাস ফ্লো করানোর কারণে কি হচ্ছে, যদি গায়ে কোনো এক্সট্রা যে প্লাস্টিকের ফিনিশ প্রোডাক্টের থেকে ওই যে ফ্ল্যাশের কথা আমরা বলছিলাম, আপনারা এখানে দেখবেন ফ্ল্যাশটা কেটে বাদ দেওয়া হয়, সেগুলো কোনো প্লাস্টিক যাতে এক্সট্রা গায়ে লেগে না থাকে তার জন্য হচ্ছে কি কম্প্রেস এয়ার দিয়ে ব্লো করে দিল। এখানে দেখেন ওই যে বাটিতে করে এই যে মেপে নিয়েছিল যে পোর্শনগুলো, এই দেখেন প্রতিটার জন্য যে প্রি এক্সিস্টিং যে পার্টটা, সেই প্রি এক্সিস্টিং অ্যামাউন্টটা সেটা দিয়ে দিলাম। এখন খেয়াল করে দেখেন এখানে এই যে দেখছেন গায়ে এক্সট্রা যে পোর্শন, এটাকে আমরা বলছিলাম ফ্ল্যাশ। তো এই ফ্ল্যাশের পোর্শনটা কি করবে, কেটে বাদ দেবে। কেটে বাদ দিল। এখন দেখেন কি করতেছে, এখানে একটা এক্সট্রা প্রসেস বা স্টেপের মধ্যে যাচ্ছে, যেটা আমরা কথা বলিনি। ব্যাপারটা হচ্ছে এই যাতে তার শেপটা ধরে রাখতে পারে বা বেঁকে না যায়, সেই জন্য কী করবে, এটার উপরে এখন দেখবেন বাইরে থেকে এক্সট্রা একটা ওয়েট দিয়ে দিল। এই ওয়েটটা কী করবে, তার এই পার্টিকুলার এই শেপটাকে ধরে রাখতে হেল্প করবে, আর একটু ঠান্ডা হওয়ার সুযোগ দিল। আর এগুলো হচ্ছে এর আগে যে সাইকেল ছিল, সেই সাইকেলে যে তৈরি হয়েছিল যে পার্টগুলো, সেই পার্টগুলো আর কি ওইটাকে শেষ করে পাঠায় দেওয়া হলো এই পাশে। তো এই হচ্ছে আমাদের যে ফার্স্ট পোর্শন বা ফার্স্ট মোল্ডিং প্রসেস, কম্প্রেশন মোল্ডিং, সেটার প্রসেসটা আশা করি বুঝতে পারছেন। নয়তো আমরা নেক্সট ক্লাসে আবার এটা নিয়ে কথা বলবো যখন, তখন এখানে আমাকে কোশ্চেন করতে পারেন। এর পরের প্রসেসটা একটু মজার। পরের প্রসেসটা মজার এই কারণে, কারণ এখানে হচ্ছে এটা কম্প্রেশন মোল্ডিংয়ের কাজই করে, বাট ব্যাপারটা হচ্ছে এখানে প্রসেসটা একটু ডিফারেন্ট। দেখেন এখানে নামটা কি বলছে, ট্রান্সফার মোল্ডিং। তো ট্রান্সফার মোল্ডিংয়ের ব্যাপারটা হচ্ছে এটা পার্টিকুলারলি থার্মোসেটিং ম্যাটেরিয়ালের বেলায় ইউজ করা হয়। তো এখানে আমার পাউডার ফর্মটা ইউজ করা হয় না। নর্মালি যেটা করা হয় এখানে হচ্ছে গিয়ে আমার থার্মোসেটটা যে ম্যাটেরিয়ালগুলো, এটা পাউডার ফর্মে না দিয়ে একটু সলিড ফর্ম ইউজ করা হয়। সলিড ফর্ম ইউজ করার পরে যেটা করা হয়, এখানে আগের আমার যে প্রসেস ছিল, যেটা কম্প্রেশন প্রসেস, তার চাইতে একটু এক্সট্রা আমার প্রেশার এখানে মানে অ্যাপ্লাই করা লাগে। তো প্রসেসটা যেভাবে হয় সেটা হচ্ছে, আমার এখানে ম্যাটেরিয়ালটাকে একই সাথে হিট এবং প্রেশার দিয়ে অন দ্য প্লেস সলিড থেকে লিকুইড বানানোর পরে ওই প্রেশারেই তাকে ফ্লো করানো হয়। সো এখানে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমরা যদি একটু ছবি দিয়ে বর্ণনা করার ট্রাই করি তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। খেয়াল করে দেখেন উপরে এখানে একটা হচ্ছে প্লাঞ্জার আছে, বা যেটা দিয়ে আমি প্রেশার দেবো, যেটাকে আমরা র্যামও বলি অনেক সময়, ডিপেন্ড করে আমার শেপটা কীরকম তার উপরে। তো এখানে দেখেন কি হচ্ছে, আমার যে ম্যাটেরিয়াল যেটাকে আমি আলটিমেটলি হচ্ছে ফাইনাল ফর্ম দিয়ে ট্রাই করব, সেই যে ম্যাটেরিয়ালটা, সেই ম্যাটেরিয়ালটাকে আমি হচ্ছে এখানে রাখলাম। নর্মালি পাউডার শেপ ইউজ করা হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পাউডার শেপ ইউজ করা হইতে পারে, বা যেটাকে আমরা বলি পালভারাইজড ফর্ম। তো ওইটা আমার হচ্ছে গিয়ে এখানে উপরে একটা হচ্ছে গিয়ে শেপ থাকে, যে শেপটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সফার পট। এই ট্রান্সফার পটের মধ্যে এই জিনিসটা রাখা হয়। এই কিন্তু সলিড ফর্মে আছে। এখন যেটা করা হবে, উপর থেকে এই যে প্লাঞ্জারটা, সেই প্লাঞ্জারটা নিচে নেমে আসবে। এখানে সিকোয়েন্সটা বলা আছে, তারপর আমি বলি আপনাদেরকে ইনিশিয়ালি কী হয়। আসার পরে যেটা হবে, একই সাথে হচ্ছে এখানে হিটার থাকে উপরে, হিট এবং প্রেশার দুইটা একসাথে দিয়ে কী হবে, এই জিনিসটা হচ্ছে গিয়ে লিকুইড ফর্মে চলে আসবে। যখন লিকুইড ফর্মে চলে আসবে, আমরা কাস্টিংয়ের বেলায় রানার, রাইজার, স্প্রু, এই টার্মগুলোর সাথে পরিচিত। স্প্রুর মধ্যে দিয়ে কী হয়, ম্যাটেরিয়াল ফ্লো করে, ঠিক আছে, করে কী হয়, রানারের মধ্যে দিয়ে সে ক্যাভিটির মধ্যে চলে যায়। সো এখানে দেখেন আমার হচ্ছে এই যে সাদা যে পোর্শনটা দেখা যাচ্ছে, আমি জানি না এখানে আপনাদের মানে ব্যাপারটা হচ্ছে ইয়ার কারণে বোঝা যাচ্ছে না আরও। দাঁড়ান আমি একটু মার্ক করে দেখার ট্রাই করি। ধরেন আমরা সবুজ কালার ইউজ করি। খেয়াল করে দেখেন এখানে এই যে সবুজ যে পোর্শনটা, যেটা পরবর্তীতে এখানে ফিল হয়ে যাচ্ছে, এইটা অ্যাকচুয়ালি এখানে যে সাদা যে অংশটা দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি এরকম থাকে না। এখানে এই জিনিসটা একটা সলিড একটা ফর্ম থাকে, মানে এটা হচ্ছে আমার উপরে এই যে এখানে এটা কি বলবো, ব্রাউন কালার, এই ব্রাউন কালারটা এখানে এক্সটেন্ডেড অবস্থায় থাকে। সো এই মাঝখানে যে গ্যাপটা, সেটা হচ্ছে আমার ওই রানারের পোর্শনটার হচ্ছে রেপ্লিকেট করে, যেটা আমরা কাস্টিংয়ের বেলায় দেখি।
তো এখানে কি হচ্ছে, আমরা তারপর এটা কাস্টিং না বলে কেন ট্রান্সফার মোল্ডিং বলতেছি, কারণ এটা ম্যাটেরিয়ালটা ফ্লো করে আন্ডার প্রেশারে। কার প্রেশারে? এই ট্রান্সফার প্লাঞ্জার যে আছে তার প্রেশারের মধ্যে দিয়ে। এখানে ব্যাপারটা কি হয়, আমার এখানে দেখেন এই জিনিস গোলাপি কালারের যে পোর্শনটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় পাঞ্চ। এই পাঞ্চটা আমার এই ডায়ের মধ্যে যখন বসে তাদের দুইজনের সমন্বয়ে আমার মাঝখানে একটা ক্যাভিটি জেনারেট হয়। এই ক্যাভিটি জেনারেট হওয়ার ফলে কি হয়, আমার যখন হচ্ছে এখানে যে ম্যাটেরিয়ালটা আমি লিকুইড আকারে ফ্লো করাই সেটা হচ্ছে এই ক্যাভিটির মধ্যে এসে বসে এবং আফটার সলিডিফিকেশন এটা হচ্ছে কি আমার এই ক্যাভিটি শেপটাকে সে রেপ্লিকেট করতে পারে। তো এখানে ব্যাপারটা হচ্ছে আমরা কখন ট্রান্সফার মোল্ডিং তাহলে ইউজ করি। ট্রান্সফার মোল্ডিংটা আমরা পার্টিকুলারলি ইউজ করি যখন আমার ফিনিশ প্রোডাক্টের মধ্যে যে থিকনেস, সেই থিকনেসটা ভ্যারি করে। কীভাবে বুঝতে পারবেন? খেয়াল করে দেখেন, এই যে কর্নারটা এখানে যে থিকনেসটা দেখেন, থিকনেসটা হচ্ছে ভ্যারিং থিকনেস। এই ভ্যারিং থিকনেসের ম্যাটেরিয়ালগুলো আমার হচ্ছে ট্রান্সফার মোল্ডিংয়ে খুব ভালো রেজাল্ট আসে। সো এখানে আমরা যদি এখন কথাগুলো একটু দেখি, আমাদের যে বলা হয়েছে কী করা হয়, কীভাবে করা হয়, দেখেন কি বলছে, প্রেশার ইজ অ্যাপ্লাইড সামহাউ টু ফোর্স দ্য ম্যাটেরিয়াল ইনটু দ্য মোল্ড, দ্য ফ্লো প্রসেস হিটস দ্য ম্যাটেরিয়াল অ্যান্ড হোমোজেনাইজেস ইট। বলছে উপর থেকে যে প্রেশার দিয়ে, এই প্রেশারের কারণে হচ্ছে গিয়ে খেয়াল আছে কিনা আমাদের যে শিয়ার হিটিং নামে একটা জিনিস আছে, ওই শিয়ার হিটিং প্লাস এখানে এক্সট্রা হিটও প্রোভাইড করা হয়। এবং তারপরে কি হয়, এটা যখন মোল্ডে চলে আসে সেখানে সলিডিফিকেশন হয় এবং এই সলিডিফিকেশন প্রসেসটার নাম হচ্ছে কিউরিং। আপনারা এই টার্মটা অনেক জায়গায় শুনবেন সামনে, যদি কখনো আবার মানে কথা হয় তখন এইটা আরও যে টার্মগুলো আছে লাইক এটা সিমেন্টের বেলায় মানে যেটাকে আরসিসি বলি সেখানেও কিউরিং বলা হয়, এটা আপনারা সলিড মেকানিক্সও দেখবেন। তো এখানে প্লাস্টিকের বেলা হচ্ছে ঠান্ডা হওয়ার প্রসেস সহজ হিসাব। তো এই কিউরিংয়ে যে কথাটা বলা হচ্ছে যে কিউরিংয়ের সময় তখন কী হয়, ক্রস যে আমরা যে বন্ডিং প্লাস্টিকের বন্ডিংয়ের কথা বলছিলাম সেই ক্রস লিঙ্কিংটা জেনারেট হয়। তো এখানে নর্মালি ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলো বানানো হয় এই প্রসেসের মাধ্যমে, ডিফারেন্ট আমার এটা কি বলে অ্যাটাচমেন্ট, এগুলো আমরা হচ্ছে ট্রান্সফার মোল্ডিং করে বানাইতে পারি। তো আমরা একটু ভিডিও দেখার ট্রাই করি যে এখানে প্রসেসটা কীভাবে হয় ট্রান্সফার মোল্ডিংয়ের ব্যাপারটা। এখানে হচ্ছে এই যে কম্প্রেস এয়ার দিয়ে মোলটাকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে আর কি। এখানে দেখেন ওরা হচ্ছে সলিড যে ম্যাটেরিয়ালটা আমার র ম্যাটেরিয়াল, এটা হচ্ছে এরকম ব্লক আকারে থাকে। এটা বললাম যেটা যে অনেক সময় পাউডার নর্মালি ইউজ হয় না, খুব রেয়ারলি ইউজ হয়। এটা হচ্ছে আমার এই সেই ট্রান্সফার পটের মধ্যে বসানো হলো, এরকম নর্মালি এরকম ব্লক বা অনেক সময় প্যালেট দেওয়া হয় ট্রান্সফার পটের মধ্যে। এবার এই জিনিসটাকে দেখেন ওই নিয়ে যাচ্ছে উপরে যে ট্রান্সফার পটটার মধ্যে বসানোর পরে, এবার উপর থেকে এই প্লাঞ্জারটা হচ্ছে প্রেশার দেবে এবং এই প্রেশারের এবং সাথে হচ্ছে এটা হিটিংও করা হয়, বাইরে থেকে এক্সটার্নাল হিটও দেওয়া হয় কিছু। সেটা কী করে, এই পুরো জিনিসটাকে মেল্ট করা হয়, মেল্ট করে তারপর হচ্ছে এই মাঝখানে ক্যাভিটির মধ্যে দিয়ে ফ্লো করায়। গেল উপরে, বন্ধ করলো যে উপর থেকে যে আমার যে প্লাঞ্জার সেই প্লাঞ্জারটা নিচে নেমে আসতেছে। দেখেন এখানে যে ফিনিশ যে প্রোডাক্টটা সেই ফিনিশ প্রোডাক্টটা দেখাচ্ছি। এখানে হচ্ছে এক্সট্রা যে টুকটাক ফ্ল্যাশ থাকেই আর কি প্লাস্টিকের বেলায়, আমরা দেখবো আর গ্লো প্রসেসে জিনিসটা বুঝতে পারবো। তো এখানে হচ্ছে আমার এখন যে ম্যাটেরিয়ালটা সেই ম্যাটেরিয়ালটাকে বের করে নেওয়া হবে আর কি। বুঝছো, এটা একটা চ্যানেল দিয়ে আর কি সবগুলো হলো, এটা হচ্ছে ক্লিন করে নিচ্ছে আর কি। যদি কোনো প্লাস্টিক থাকে অনেকগুলো পার্ট একসাথে, ছোটো ছোটো পার্ট একসাথে মাস প্রোডাকশন করা হয়, এই যে উঠে নিয়ে আসলো, রিমুভ করলো। দেখেন যে এক্সট্রা প্লাস্টিকের যে পোর্শন দেখছেন এটা হচ্ছে কম্প্রেস এয়ার থেকে কম্প্রেস এয়ারে সরাই দেয়। তো এটা হচ্ছে একটা ক্লিনিং প্রসেস, যাতে হচ্ছে আমার আলটিমেটলি পরের সাইকেলে যাতে কোনো প্রোডাক্টের মধ্যে ডিফেক্ট তৈরি না হয় সেটা ইনশিওর করে। তো এই ছিল হচ্ছে ট্রান্সফার মোল্ডিং। এর পরের প্রশ্নটা খুব মজার, রোটেশনাল মোল্ডিং। এবং আমাদের মোটামুটি এখন হচ্ছে একটু রেয়ার, বাট স্টিল বিল্ডিংয়ে, বিল্ডিং ছাড়া এমনিতে ছোটোখাটো বাড়িতে আমরা এই জিনিসটা দেখি, পানির ট্যাঙ্কি বা পানির ট্যাঙ্ক যেটাই বলেন। এই যে পানির ট্যাঙ্ক, এই পানির ট্যাঙ্কগুলো হচ্ছে প্লাস্টিকের। এই প্লাস্টিকের এই পানির ট্যাঙ্কগুলো বানায় কীভাবে? প্লাস্টিকের এই পানির ট্যাঙ্কগুলো বানানোর প্রসেস দেখেন অনেক হিউজ পার্ট। সো নর্মালি এই পার্টগুলো যেভাবে বানানো হয় সেটা বলা হয় হচ্ছে গিয়ে রোটেশনাল মোল্ডিং। তো এটাও একটা মোল্ডিং প্রসেস, একটা ক্লোজ শেপ, যেটা হচ্ছে যেটার মধ্যে হচ্ছে আমরা প্লাস্টিকটা দিয়ে তারপর হচ্ছে প্লাস্টিকটাকে সামহাও হচ্ছে আমার ওই পার্টিকুলার শেপটা দিতে হবে। কথা হচ্ছে এত বড় শেপ
এটাকে আমরা কিভাবে দিতে পারি। খেয়াল করে দেখেন, আমরা যদি কোনো শেপ দিতে যাই, যদি আমরা এটা নর্মাল কাস্টিংয়ের কথা চিন্তা করতাম, তাহলে আমার কি করা লাগতো, আমার যে ওয়াল থিকনেস, সেই ওয়াল থিকনেসটার কথা চিন্তা করা লাগতো। আমি যে ওয়াল থিকনেসের কথা চিন্তা করতে যাই, ধরেন আমার শেপটা মানে ট্যাঙ্কের শেপ নেই, রাউন্ড, সো ক্রস সেকশন রাউন্ড, তখন কী করতে হতো, আমার বাইরে এরকম একটা আউটার ওয়াল আর একটা এরকম ইনার ওয়াল দিয়ে একটা থিকনেস শেপ, মানে একটা থিকনেস জেনারেট করা লাগতো। এর মধ্যে আমি প্লাস্টিক ম্যাটেরিয়াল ঢেলে দিতাম, প্লাস্টিক ম্যাটেরিয়াল ঢেলে দিয়ে তারপরে আমরা হচ্ছে তখন ওই যদি মোলটাকে খুলে নিয়ে আসতাম, এই পার্টিকুলার শেপ পাইতাম। কিন্তু খেয়াল করে দেখেন এখানে ঝামেলা কী হইতো, সেটা হচ্ছে বটম যে পোর্শনটা আর টপ যে পোর্শনটা, ওটাকে আমার একসাথে বানানো ডিফিকাল্ট হয়ে যেত। কারণ আমার তো ওপেনিং যে মুখটা আমার মাথায় রাখা লাগবে, আমি যখন মোল্ডিং করতে যাচ্ছি, আমার মোল্ডিং করতে গেলে আমার মোল্ডটাকে খুলে আমি ম্যাটেরিয়ালকে বের করে নিয়ে আসতে পারবো, আমার এরকম সিস্টেম থাকা লাগবে। যদি না থাকে তাহলে আমি মানে কাস্টিং পোর্শনটা হবে, মানে আমি এই জিনিসটা ম্যাটেরিয়ালটা পাস করতে পারবো, বাট সলিডিফিকেশনের পরে ম্যাটেরিয়াল যে আমার ফিনিশ পার্ট যে বের করে নিয়ে আসা লাগবে, এইটা আর পসিবল হবে না। তখন তাহলে এই জিনিসটাকে তাহলে আমরা কীভাবে বানাইতে পারি? তো এটার জন্য আমাদের ফিজিক্সের একটা রুডিমেন্টারি কনসেপ্ট মাথায় রাখা লাগে। আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সের কথা জানি, সেন্ট্রিপেটাল সেন্ট্রিফিউগাল ফোর্স। আমরা জানি কোনো কিছুকে যখন আমরা ঘুরাইলে সেটা কী হয়, সেটা সবসময় বাইরের দিকে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখায়। এখন কথা হচ্ছে, আমি যদি এটা একটা আবদ্ধ জায়গার মধ্যে রেখে তারপরে ঘুরাই, তাহলে কী হবে, ম্যাটেরিয়ালটা তখন কী হবে, আমার যে ওয়াল, সে ওয়ালের গায়ের সাথে হচ্ছে গিয়ে লেগে থাকার টেন্ডেন্সি দেখাবে। কারণ কি? কারণ এটাকে আমি রোটেট করতেছি। তো আমি যখন এটাকে রোটেট করি, তখন আমার ম্যাটেরিয়ালটা বাইরের দিকে চলে আসতেছে, বাইরের গায়ের সাথে মানে আমার যে কন্টেইনার, সেই কন্টেইনারের গায়ের দিকে হচ্ছে বেশি লেগে থাকার টেন্ডেন্সি দেখাবে। তখন কি করতে পারি আমি, আমার বাইরের কন্টেইনারের গায়ে যদি আমি হিটটা দেই, যেহেতু জিনিসটা রোটেট করতেছে, সো ম্যাটেরিয়াল গায়ের সাথে লেগে থাকার টেন্ডেন্সি দেখাচ্ছে, তখন কি হবে, ওইখানে গায়ের ওইখানেই জিনিসটা ফিউজ হয়ে ম্যাটেরিয়ালটা হচ্ছে মেল্ট হয়ে একটা যত আলাদা আলাদা পোর্শন, আমি যদি প্যালেট আকারে দিয়ে থাকি বা আমি যদি পাউডার আকারে দিয়ে থাকি, তখন কী হবে, ফিউজ হয়ে সে একটা সলিড একটা ফর্ম জেনারেট করবে। তো এইটাই হচ্ছে কি আমার রোটেশনাল মোল্ডিংয়ের মেইন কনসেপ্ট। আমি কী করি, আমার মোল্ডটাকে রোটেট করে, যেহেতু আমার এখানে ভিতরে আমি এরকম যে সেকেন্ড যে ইনার শেলের কথা বলছিলাম, ওটা আমি দিতে পারবো না। সো আমার বাইরের এই ওয়ালের সাথে যাতে লেগে থাকে, এই ওয়ালের সাথে যাতে লেগে থাকে, এটা এনশিওর করার জন্য আমি কি করতেছি, এই ফুল জিনিসটাকে রোটেট করাচ্ছি। যদি রোটেট করাতে পারি, তখন কি হয়, আমার যে ম্যাটেরিয়াল ভিতরে যদি আমি কোনো ম্যাটেরিয়াল দিই, সেই ম্যাটেরিয়ালগুলো বাইরের দিকে ওই ওয়ালের গায়ের দিকে লেগে থাকার টেন্ডেন্সি দেখাবে। তো এখন এখানে এখানে রোটেশনটা যখন করা হয়, জিনিসটাতে প্রসেসটা আরও আমি মানে সিউরিটির সাথে কমপ্লিট করতে পারি, সেই জন্য যেটা করা হয় সেটা হচ্ছে দুইটা এক্সিস বরাবর এটাকে রোটেট করানো হয় একই সাথে। ধরেন আমরা যদি এক্স আর ওয়াই এক্সিস চিন্তা করি, তাহলে এই এক্সিস বরাবর রোটেশন করা হয়, এই এক্সিস বরাবরও রোটেট করা হয়। তো এই জন্য এক্স আর ওয়াই কী থাকে, আমরা যে মাঝখানে জিনিসটা জানি হচ্ছে 90 ডিগ্রি, সো এদেরকে অনেক সময় বলা হয় পারপেন্ডিকুলার এক্সিস। তো এখানে যেটা করা হয়, এই পারপেন্ডিকুলার এক্সিস বরাবর দুই দিকে এটাকে মোশন দেওয়া হয়। আমরা জিনিসটা দেখবো, যখন ভিডিও দেখবো, জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে, ঘাবড়ানোর কিছু নেই। তো ব্যাপার হচ্ছে, আমার যে মোলটা, আমরা আমরা রাদার ছবিটা দেখে বলি, এটা আপনাদের জন্য আরও একটু বুঝতে সুবিধা হবে। এই যে বিশাল বড় মোল, এই বিশাল বড় মোল্ডের মধ্যে কী করা হচ্ছে, আমার ম্যাটেরিয়াল দিয়ে তারপর হচ্ছে একে রোটেট করা হয়। কোন কোন এক্সিস বরাবর খেয়াল আছে কিনা বলছিলাম, পারপেন্ডিকুলার এক্সিস। ধরেন আমরা যদি এই বরাবর এক্সিসটাকে এক্স এক্সিস ধরি, দেখেন সেটাকে কি বলা হচ্ছে, এখানে প্রাইমারি এক্সিস বলতেছে। আর এখানে নিচে যেটা ওয়াই এক্সিস বরাবর রোটেশন হবে, সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি এক্সিস। একটা জিনিস মাথায় রাখবেন, এইখানে অলওয়েজ দুইটা রোটেশন একসাথে থাকে। তার মানে এ হচ্ছে একই সাথে এই ডিরেকশন বরাবর রোটেট করবে। কীভাবে, আমার এই ফুল অ্যাসেম্বলিটা একসাথে রোটেট করবে, সাথে সাথে কী হবে, এটা যখন এই বরাবর এই ডিরেকশনে রোটেট করতে থাকবে এইভাবে, তখন এর মধ্যে হচ্ছে সেকেন্ডারি অ্যাক্সিস বরাবর তাকে একটা রোটেশন দেওয়া হবে। এটা কি এনশিওর করে, আমার ম্যাটেরিয়ালটা চারিদিকে যাতে সমানভাবে ছড়ায় যায়। তাতে কি হবে সুবিধা, আমার যে ওয়াল থিকনেসটা, সেই ওয়াল থিকনেসটা হোমোজেনাস হবে। হোমোজেনাস হবে মানে কি, সব জায়গায় আমার ওয়ালের থিকনেসটা সেম থাকবে। আমরা একটা ভিডিও দেখে ফেলি, ভিডিও দেখলে এই জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। এটা একদম পানির ট্যাঙ্ক বানানোর ভিডিও, সো আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে জিনিসটা। দেখছেন এখানে হচ্ছে এই যে বাইরের যে শেপটা, সেই বাইরের শেপ,
দেখেন আমরা কেন এটা ওইভাবে থিকনেসে কাজটা করতে পারি না, কারণ ওপেনিংটা একদমই ছোট একটা পোর্শন। সো ভিতর থেকে আপনি ম্যাটেরিয়াল, মানে আপনি ম্যাটেরিয়াল নয় দিলেন, বাট কাজ শেষ হওয়ার পর ঠান্ডা হওয়ার পর বাই করে নিয়ে আসবেন কীভাবে যদি এক পিস হিসাবে বাই করে নিয়ে আসতে চান। সো ওই ঝামেলাটা এড়ানোর জন্য এই কাজটা করা হয়। এই যে দুই পার্ট, টপ পার্টটা খুলে নিয়ে আসলে এবং এটার মধ্যে এখন ম্যাটেরিয়ালটা দিয়ে দিবে, র ম্যাটেরিয়াল। এটা হচ্ছে প্যালেট শেপে থাকে, প্যালেট মানে কি ছোট ছোট গুটির মতো আর কি। এবং এখানে পার্টিকুলার টাইপের প্লাস্টিক ইউজ হয়, আমরা অত ক্লাসিফিকেশনটাকে ওইভাবে পড়ি নাই, বাট এখানে যেটা ইউজ করে আমরা দুই টাইপের পলিথিনের নাম জানি, একটা হচ্ছে হাই ডেন্সিটি, একটা হচ্ছে লো ডেন্সিটি। যেটা লো ডেন্সিটি পলিথিন ওইটাকে আমরা কী বলতাম, পলিইথিলিন বা পলিথিন যেটাই বলি, পলিইথিলিন। একটা আমরা বলতাম এলডিপিই, লো ডেন্সিটি পলিইথিলিন। আর এটা হচ্ছে এইচডিপিএ, হাই ডেন্সিটি পলিইথিলিন। তো এখানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এলডিপিইর একটা ভার্সন যেটাকে এলএলডিপিই বলে, লিনিয়ার লো ডেন্সিটি পলিইথিলিন। ওই এলএলডিপি পাউডার, পাউডার ফর্মেও থাকে, প্যালেট ফর্মেও থাকে, ডিপেন্ড করে আপনার প্রসেস কীরকম বা মানে অপারেটিং কন্ডিশনের উপরে। এখানে উপরে মুখটা বন্ধ করে দিচ্ছে। একটা জিনিস একটু এখানে খেয়াল করেন, আমি আপনাদেরকে দরকার হলে একটু স্লো করে দেখাই জিনিসটা, খেয়াল করে দেখেন। এখানে যে ইয়েটা, এটা হচ্ছে একটা তো হচ্ছে এই এক্সিস বরাবর সে রোটেট করানো হচ্ছে তাকে পুরো জিনিসটা, সাথে সাথে দেখবেন এই ডিরেকশনেও একটা রোটেশন আছে। দাঁড়া আমি একটু মার্ক করি আপনাদের জিনিসটা। আচ্ছা এখানে তো মার্কিং করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ওকে, না যাই হোক, খেয়াল করে দেখবেন। আচ্ছা আমি একটু ব্যাক করি জিনিসটা, বুঝতে সুবিধা হয়। আমি স্পিড কমিয়ে দিয়েছি, এই কারণে ঝামেলা হচ্ছে। আচ্ছা আমরা এখানে এখানে একটু বোঝা ট্রাই করি। দেখেন খেয়াল করে দেখছেন এই জিনিসটা এই ডিরেকশন বরাবর হচ্ছে রোটেট করে। তার মানে কি হচ্ছে, এখানে আমরা যদি চিন্তা করি, একটা হচ্ছে এই এক্সিস বরাবর, এই এক্সিস বরাবর একটা রোটেশন আছে, সাথে হচ্ছে কি আমার এই দিকে একটা রোটেশন, ওই প্রাইমারি আর সেকেন্ডারি যে এক্সিসের ব্যাপারটা সেটা এখানে চলে আসলো। আচ্ছা আমরা একটু শুরু থেকে আরেকবার দেখি উইদাউট এনি ইন্টারাপশন আপনাদের। পাউডার লোড করলো, প্যালেটও দেওয়া হয় অনেক সময়, ডিপেন্ড করে প্রসেসটা কীরকম তার উপরে। উপরে মোল্ডের যে পোর্শনটা এখানে ক্লোজ করে দিচ্ছে সবগুলো, মানে এখানে একসাথে কয়েকটা বানানো হয় আর কি। তো এখানে একটা লেয়ার তৈরি হওয়ার পরে আমরা অনেক সময় দেখেন আপনাদের গাজি ট্যাঙ্ক ভাইয়া বলে বলে 3 স্তর বিশিষ্ট বা 3 লেয়ার বিশিষ্ট। কীভাবে করে কাজটা, একটা লেয়ার তো ফার্স্টে আমরা লোড করলাম এখানে, অনেক সময় দেখা যায় এরপরে কী হয়, ওইটা সলিডিফিকেশন হইতে সুযোগ দেওয়া হয়। সুযোগ দেওয়ার পরে আমাদের বাইরে থেকে আবার এক্সট্রা একটা কোটিং বা লেয়ারের জন্য ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হয়। এখন কিন্তু ওভেন, এটা যেটা বলা হচ্ছে এটা হচ্ছে কি ওভেন আর কি। এই ওভেনে মুখটা আর ওপেন করা হয় না, কারণ এখানে যদি আমি এই বড় মুখটা ওপেন করে দিই আমার অনেক হিট লস হয়ে যাবে একসাথে। ফলে কী হবে, আমার হিটিং প্রসেসটাতে আমার এক্সট্রা টাইম লাগে। এর জন্য কী করা হয়, উপরে একটা ওপেনিং থাকে, যে ওপেনিং দিয়ে বাকি ম্যাটেরিয়ালগুলো দেওয়া হয়। মেইন রিজনটা কি এখানে লোড করার জন্য, যেটা বলছিলাম যে আমার যাতে হিট লসটা না হয়, তাতে কী হবে আমার আবার এক্সট্রা মানে ফুয়েল কস্ট আসবে আর ফুল প্রসেসটা হিট করতে গেলে।
এখানে একটা ফানেল দিয়ে দেওয়া হচ্ছে যাতে আমার মানে ম্যাটেরিয়ালটা প্রপারলি পাস হয়। এখানে দেখানো পাউডার শেপ কী হচ্ছে, এই যে এক্সট্রা পাউডারটা দিচ্ছে এখন এটা হচ্ছে ভিতরে এই সেকেন্ড লেয়ারটাকে জেনারেট করবে। এভাবে লেয়ার বাই লেয়ার আমার হচ্ছে গিয়ে পুরো ট্যাঙ্কটা তৈরি করা হয়। কাজ শেষ হয়ে গেছে, বের করে নিয়ে আসতেছে, খেয়াল করে দেখেন এই যে পানির ট্যাঙ্ক প্রিপেয়ার। খেয়াল করে দেখছেন এখানেও কিছু এক্সট্রা এই যে সাদা পোর্শন দেখা যাচ্ছে, তো এরকম বাইরের কিছু মানে এক্সট্রা ফ্ল্যাশের মতো ম্যাটেরিয়াল থেকে যায়। সো প্লাস্টিক নর্মালি দেখা যায় ইনজেকশন মোল্ডিংয়ের বেলায় প্রসেসের রিকোয়ারমেন্টটা একটু কম্পারেটিভলি কম, বাট এই ধরনের ক্ষেত্রে দেখা যায় একটু ফিনিশিং প্রসেস লাগে লাস্টে এসে। এই বাইরে থেকে ছোটোখাটো যে এক্সট্রা পোর্ট্রুডের পোর্শন বা যেটাকে আমরা ফ্ল্যাশ বলি, সেই ফ্ল্যাশটাকে আমরা দূর করে দিই, কেটে হাত ছুরি দেখলে এটা কেটে ক্লিয়ার করে দিল, আমাদের ট্যাঙ্ক কমপ্লিট। সো প্রসেসটার নাম কি? রোটেশনাল মোল্ডিং। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের রোটেশনাল মোল্ডিংয়ের পোর্শন। তো আমরা দেখলাম যে বড় ধরনের যে কাস্টিং প্রসেসগুলো দরকার পড়ে, যেখানে আমরা হচ্ছে বিশাল আকারের প্লাস্টিক ম্যাটেরিয়ালগুলো তৈরি করি, সেই কম্পোনেন্টগুলো তৈরি করি, সেগুলো আমরা রোটেশনাল মোল্ডিং ইউজ করি। এরপরে যেটা বলতেছিলাম, এটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে এই জন্য যে আমি এই জিনিসটা নিজে ডিরেক্ট দেখে আসছি। আপনাদেরকে আমার ওই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতে পারবো আজকে ভিডিওটা। সো ব্লো মোল্ডের ব্যাপারটা হচ্ছে এখানে লিটারেলি আমরা যদি কোনো কিছু ওই যে বেলুন ফুলাই, আর বেলুনের যে শেপ থাকে, ধরেন এটা যদি আমরা যে এখন সার্জিক্যাল যে গ্লাভসগুলো, ওইটা যদি ফু দিয়ে ফুলাই তাহলে কী হয়, 5টা আঙুলের মতো পোর্শন শেপ ফুলে। তারপরে ধরেন এটা যদি আমরা কোনো অ্যানিমাল শেপ থাকে বা হার্ট শেপ থাকে, তখন বেলুন ফুলাইলে হচ্ছে ওখানে ওই হার্টের শেপটা নেয়, রাইট? তো ব্যাপারটা হচ্ছে এখানে যে কাজটা করা হয়, প্লাস্টিক যে থাকে, প্লাস্টিকটা ধরেন ফার্স্টে নরম করে নেওয়া হয়। নরম করে নেওয়া হওয়ার পরে যেটা করা হয়, একটা পার্টিকুলার শেপের মধ্যে, ধরেন আমি চাচ্ছি গোল শেপ বানাবো, সো ওই গোল শেপের মতো করে কী করা হয়, একটা ফাঁকা একটা জায়গা তৈরি করা হয় যেটার ভিতরের শেপটা হচ্ছে গোল। এবার প্লাস্টিক দিয়ে ধরেন জোরে যদি আমি ফু দিয়ে ফুলাই মানে ফু দিলে কী হবে, আমার যে এয়ার প্রেশারটা সেটা আমার যে প্লাস্টিকটাকে প্রেশার দিব কোন বরাবর, আমার হচ্ছে গিয়ে ওই ভিতরে যে ক্যাভিটির যে গা, সেই গা বরাবর। এখন যেহেতু গায়ের শেপটা আমার স্ফেরিক্যাল বা গোলাকার বলতেছি আমি এখানে, তো তখন কি হবে, আমার যদি প্লাস্টিকটা যখন ঠান্ডা হবে, যদি আমি এর মধ্যে ফুটা দেওয়া বন্ধ না করি, তাহলে বাতাস গিয়ে কী করবে, ওই বাতাসটাকে প্রেশার দিয়ে ধরে রাখবে। সো এবার যদি আমি প্লাস্টিকটাকে এই অবস্থায় ঠান্ডা হইতে দিই, তখন তো আর সে তার শেপ চেঞ্জ করতে পারবে না, তখন শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে যখন কী হবে, ভিতর থেকে যেহেতু আমি বাতাস দিয়ে প্রেশার দিয়ে রাখছিলাম, সো এটা কী হবে, আমার ওই ভিতরের শেপটাকে প্লাস্টিকটাকে ভিতরে শেপের মতো হইতে বাধ্য করবে প্রেশার দিয়ে। সো এইটাই হচ্ছে কি আমার ব্লো মোল্ডিংয়ের মেইন কনসেপ্ট। এখন কথা হচ্ছে আমি যে প্লাস্টিকটাকে নরম করে নিব, এই প্লাস্টিকটাকে নরম করার প্রসেস কী হবে। খেয়াল আছে আমরা এর আগের লেকচারে যখন কথা বলতেছিলাম প্লাস্টিক প্রসেস নিয়ে, তখন এখানে আমরা একটা কমন ব্যাপার বলছিলাম, স্পেশালি এটা যখন আমরা এক্সট্রুশন প্রসেসের বেলায় বলছিলাম যে এক্সট্রুশন করে আমি ফিনিশ প্রোডাক্ট বানাইতে পারি, অথবা এক্সট্রুডেড যে প্লাস্টিকটা এটা সফট অবস্থায় আমি এটাকে অন্য কোনো প্রসেসের জন্য আমি এটা ইনপুট হিসাবে ইউজ করতে পারি। যেমনটা আমরা দেখছিলাম কিসের বেলায়, মনে আছে কিনা আপনাদের, ল্যামিনেটিং বা ক্যালেন্ডারিং যে প্রসেসের কথা বলতেছিলাম। আমরা এই ক্যালেন্ডারিং প্রসেসে কী করতেছিলাম, এক্সট্রুশন প্রসেসের থেকে আমরা যে সফট ম্যাটেরিয়ালটা পাচ্ছিলাম সেটাকে ইউজ করতেছিলাম। তো এখানে সিমিলারলি আমরা যখন ব্লো মোল্ডিং করি, ওখানে অ্যাকচুয়ালি ব্লো মোল্ডিং হওয়ার আগে তার যে ইনপুটটা, সেটার জন্য আমার এরকম একটা এক্সট্রুশন প্রসেসের ইউনিট থাকে। তো এখানে যেটা হয়, আমার যে এক্সট্রুশন প্রসেস, সেই এক্সট্রুশন প্রসেসের মাধ্যমে আমি একটা টিউব শেপ বানানোর ট্রাই করি। টিউব শেপটা আমি কীভাবে পাইতে পারি, খেয়াল করেন, আমি যদি এরকম একটা শেপ আঁকলাম, দুইটা কালার ডিফারেন্ট দিয়ে বোঝানোর জন্য, ধরেন মাঝখানে এরকম একটা ধরেন হলুদ কালারের একটা শক্ত সলিড মেটাল দিয়ে দিলাম, আর এটা হচ্ছে বাইরের একটা এনক্লোজার। তাহলে মাঝখান দিয়ে যদি কোনো ম্যাটেরিয়াল এখন পাস করে, ধরেন আমি এটাকে বেগুনি কালার দিয়ে ডিফাইন করি, আর এখান দিয়ে যদি কোনো ম্যাটেরিয়াল আসে, তাহলে কী হবে, সে কী করবে, এই থিকনেসের হবে, আর মাঝখানে যেহেতু এই হলুদ পোর্শনটা সলিড, সো কী হবে, এই জায়গাটাতে গ্যাপ থেকে যাবে। ফলে এই যখন ফ্লো করবে, সে কী হবে, এরকম একটা ওয়াল, একটা থিকনেসের ওয়াল নিয়ে বের হবে, কিন্তু মাঝখানে হবে হলো শেপ। তো আমরা যখন ব্লো মোল্ডিং করে যে প্রোডাক্টগুলো বানাই, সেখানে অ্যাকচুয়ালি ভিতরে হচ্ছে গিয়ে
হলো শেপ থাকে, আর যেখানে হলো শেপ থাকে সেখানে আমার বাড়িতে এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাড করার সুযোগ থাকে। সো নর্মালি আমরা যে কন্টেইনার বানানোর ট্রাই করি, কন্টেইনারগুলো বানানোর ট্রাই করি হচ্ছে ব্লো মোল্ডিং করে। কন্টেইনার বলতে ইন জেনারেল কন্টেইনার বুঝেন না, আমরা উদাহরণ দিব কোন ধরনের কন্টেইনার। কারণ পানিকে যদি আমরা ক্যারি করতে যাই তাহলে কি ওটা রাখার জন্য আমার একটা ফাঁকা জায়গা তো লাগবে, রাইট? সেটার জন্য আমরা কি ইউজ করি? বোতল। ধরেন আমি যদি বাজার করতে যাই, যদি পলিথিনের ব্যাগগুলো দিয়ে দেয়, সেটা কি হয়? একটা ধরেন কন্টেনারের কাজ করে, রাইট? সেটা কি সেই এই যে হলো যে শেপগুলো আমরা বানানোর ট্রাই করতেছি এখানে, এই হলো শেপগুলো আমরা তৈরি করতে পারি হচ্ছে এই ব্লো মোল্ডিং করে। আমরা একটা ছবি দেখি কাজটা কীভাবে হয়, জিনিসটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমরা ভিডিও দেখব পরবর্তীতে। খেয়াল করেন কি হচ্ছে, এক্সট্রুশন প্রসেস করে দেখেন, এই যে এক্সট্রুডার বলাই আছে, এক্সট্রুশন প্রসেস করে আমার এখানে হচ্ছে ম্যাটেরিয়ালকে ফ্লো করানো হচ্ছে। এখানে কি ম্যাটেরিয়ালটা কম্পারেটিভলি সফট। খেয়াল করে দেখেন মাঝখানে এখানে এয়ার ব্লো করার জন্য এয়ার আসার একটা প্রসেস রাখা হয়েছে, এখান দিয়ে এয়ার ফ্লো করে। সাথে হচ্ছে এই ভদ্রলোক আরও একটা কাজ করতেছে, বা উপর মুখের এখানে ইয়ে থেকে আর কি একটা অবস্ট্রাকশন থাকে, যেটা কি করতেছে, আমার এই দেখছেন মাঝখানে যে গ্যাপটা দেখতেছেন, এই গ্যাপ বা টিউব ফর্মে এটাকে আসতে বাধ্য করতেছে। এইবার যেটা করা হয়, ধরেন পার্টিকুলার শেপ আসলো, বা একটা লম্বা একটা শেপ আসলো, একটা রিকোয়ার্ড লিঙ্ক থাকে, এগুলো হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর করে বা ডিজাইন করার সময় ঠিক করে নেওয়া হয় যে কতটুকু ম্যাটেরিয়াল বের হওয়ার পরে প্রসেসটা শুরু হবে। এখন কি হয়, এখানে হচ্ছে গিয়ে বাইরে থেকে ডাই থাকে বা মোল্ড থাকে, এই মোল্ডটা এসে ক্লোজ হয়। ক্লোজ হওয়ার পরে যেটা হয়, এখানে দেখবেন হচ্ছে বাইরে থেকে এই যে এয়ারটা ফ্লো করানো হয়। যখন এয়ার ফ্লো করানো হয় তখন কি হয়, এই যে বাইরে যে এক্সট্রা প্লাস্টিক পোর্শনটা আসলো, এটাকে একটা নাম আছে, সুন্দর নাম আছে, যেটাকে বলা হয় প্যারিসন। এই প্যারিসনটা কি হয়, তখন বাতাসের কারণে এ হচ্ছে গিয়ে তখন এইদিকে এইদিকে, মানে এটা তো আমরা ক্রস সেকশন দেখতেছি, মানে চারিদিকে এটা হচ্ছে এই বোতলের গা বরাবর মুভ করে। গা বরাবর মুভ করে, যেহেতু আর এখানে সলিড পোর্শন বাইরে যাওয়ার কোনো উপায় নাই, তখন কি হয়, এখানে এসে এই মাঝখানে একটা গ্যাপ রেখে বাইরে চারদিকে ম্যাটেরিয়ালটা ছড়া যায়, ফলে একটা হলো শেপ তৈরি হলো। এটা তখন হচ্ছে কি আমার এই যে মোল্ডের যে ভিতরের শেপ, সেই ভিতরের শেপটার নেগেটিভ শেপ বা ওই শেপটাকে সে পেয়ে গেল। সো এই প্রসেসের মাধ্যমে আমরা হচ্ছে বোতল বানাইতে দেখি। ঠিক আছে, তো একটা সার্টেন অ্যামাউন্ট পরে যখন একটু ঠান্ডা হয়ে আসে, তখন হচ্ছে গিয়ে বাতাসের এই নজলটাকে অনেক সময় রিমুভ করে নেওয়া হয়, অথবা এই মোলটা নিজে মুভ করে। ডিপেন্ড করে আমি কিভাবে ডিজাইন করছি তার উপরে, এবং এটা খুলে যায়। এবং সাফিসিয়েন্ট অ্যামাউন্টের গরম থাকতে থাকতে খুলে যায়, কারণ এটা যদি একেবারে ঠান্ডা হয়ে যায় অনেক সময় দেখা যায় এটা লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তো তখন কি হয়, এখানে আমার যে বাইরে একটু এক্সট্রা ম্যাটেরিয়াল থাকে, এই ম্যাটেরিয়ালটাকে আমরা কেটে বাদ দিয়ে দিই, তো আমার এই পুরো জিনিসটা ফিনিশ প্রোডাক্ট হিসেবে পেয়ে যাই। তো একটাই আচ্ছা, আমরা ভিডিওটা দেখেনি, তারপরে আপনাদেরকে জিনিসগুলো নিয়ে কথা বলবো। এটা আপনার বাসায় অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল করে দেখতে পারবেন, আপনারা ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। তার আগে ভিডিওটা দেখাই। এটা হচ্ছে আমাদের যখন আমরা 3-2-তে, মানে আমার ভার্সিটি ইয়ারে 3-2-তে থাকি, তখন হচ্ছে আমাদেরকে বাইরে অ্যাটাচমেন্টের জন্য পাঠানো হয়। তো এরকম একটা অ্যাটাচমেন্টে আমরা হচ্ছে কোহিনূর কেমিক্যালসে যাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি কোহিনূর কেমিক্যালসে তখন ওদের বিজি শিডিউল থাকার কারণে আমাদেরকে অ্যাকোমোডেট করে নেয়, আমাদেরকে পাঠিয়ে দেওয়া হলো গাজীপুর। তো আমি আর আমার 2 টিমমেট, ক্লাসমেট আগে আমরা গেলাম ওখানে। তো ওইখানে আমরা ছিলাম একটা গার্মেন্টসে, বাট ওইখানে আমাদের অতটা, মানে ওখানে কাজের পাশাপাশি আমাদের, মানে এরকম যেহেতু আমরা চাচ্ছিলাম একটু ইঞ্জিনিয়ারিং প্রসেস দেখানোর জন্য, তখন আমাদেরকে সাথে পাশে ওদের আর কি একটা প্লাস্টিক কারখানা ছিল, যেটা হচ্ছে কোহিনূর কেমিক্যালস, মানে তিব্বত যে কোম্পানি, ওই তিব্বত কোম্পানির প্যাকেজিং, মানে প্রোডাক্টটা প্যাকেজিংয়ের জন্য যে ম্যাটেরিয়ালগুলো বানানো হয়, সেই প্যাকেজিং ফ্যাক্টরিতে পাঠায় দেওয়া হলো। সেখানে আমরা কোহিনূর, আমি জানি না আপনারা জানেন কিনা, যে তিব্বত পাউডার যেটা বা আইসকুল পাউডার, এগুলো কিন্তু কোহিনূরের প্রোডাক্ট। সো ওদের জন্য যে ধরেন পাউডারের জন্য কি বোতল লাগে, তারপরে হারপিকের একটা কি বলে কাউন্টার পার্ট আছে যেটা কোহিনূর কেমিক্যালস বানায়, নাম হচ্ছে মিস্টার ক্লিনার। তো এদের জন্য কি আমার কন্টেনার বানানো লাগে। এই কন্টেনারগুলো হয় প্লাস্টিকের, এবং এই প্রসেসগুলো হচ্ছে ব্লো মোল্ডিং প্রসেস। সো ওই কারখানায় অ্যাকচুয়ালি এই কন্টেনারগুলো বানানো হতো। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই, আপনারা বুঝতে পারবেন জিনিসটা। দেখেন কি বলছিলাম, প্যারিসন নামে একটা জিনিস আসে। দেখেন ওই ভিতরে এক্সট্রুশন প্রসেসের মাধ্যমে, এটা হচ্ছে আমার ওই হারপিকের বোতলের কালার তো নীল, দেখছেন রাইট? দেখছেন এখানে হচ্ছে ওই এক্সট্রুশন প্রসেসের জন্য কি, ওই যে প্যালেট প্লাস্টিকের কালার তো এরকম নীল হয় না নর্মালি, সো নীল কালার অ্যাড করা হয়েছে। আরও পারফরমেন্স অ্যাডিটিভ যেগুলো ছিল,
বা রেজিন, যেই বন্ডিংয়ের জন্য যে রেজিন দরকার পড়ে রেজিন, সেগুলো মিক্সচার দিয়ে কী করা হচ্ছে, এই প্লাস্টিকটাকে মেল্ট করে কিছুটা মানে ধরেন আমরা এটা কী বলবো সফট একটা স্টেটে নিয়ে আসছে আর কি। তো আপনার যখন ইনজেকশন মোল্ডিং করতে যাব তখন এখানে একটা মানে পয়েন্ট আছে, যে পয়েন্টটাকে বলা হয় গ্লাস ট্রানজিশন স্টেট। তখন এই জিনিসটা ডিসকাস করবো, মানে ব্যাপারটা হচ্ছে ভিসকাস স্টেট আর কি। যাই হোক, আপাতত এটা মাথায় রাখেন, এটা জাস্ট হচ্ছে একটা সফট স্টেট। এখানে একটা লাল কালারের যে পোর্শন দেখতেছেন, এই লাল কালারের পোর্শনটা হচ্ছে একটা হিটেড ওয়্যার। এটা হচ্ছে কাটিংয়ের কাজটা করে, আপনি দেখতে পারবেন পুরো জিনিসটা, সমস্যা নেই। দেখেন একটা সার্টেন লেংথে যখন আসবে তখন হচ্ছে এই মোলটা, মানে জিনিসটা হচ্ছে প্রোগ্রামিং করা। একটা কন্ট্রোলার থাকে, কন্ট্রোলারে হচ্ছে এই ফুল সাইকেলটা রিপিট করে বা কন্ট্রোল করে। তো এই সাইকেলটা, এই কন্ট্রোলারটা মানে টাইমের উপর বেস করে এই মুভমেন্টগুলোকে কন্ট্রোল করতে থাকে। দেখেন এই যখনই বসবে, ধরেন চাপ দিয়ে ধরলো, ঠিক আছে, দেখছেন এই মাথাটা একটু উপরের দিকে উঠে গেল, এবং দেখবেন এই জিনিসটা এখন মুভ করে এই পোর্শনটাকে কেটে দিবে। দেখছেন কেটে দিল। এবার এই যে ব্লোয়ের কথা বলতেছিলাম, ব্লো করার কথা, এই যে ব্লোয়ার মেশিনটা, এই ব্লোয়ার মেশিনটা এসে এখানে ব্লো করা স্টার্ট করলো। এখন যখন এখানে ব্লো করা স্টার্ট করতেছে, ইন দ্য মিন টাইম আমার এক্সট্রুশন প্রসেস কিন্তু কন্টিনিউয়াসলি চলতেছে। তো কী হচ্ছে, ততক্ষণে আবার পরবর্তী প্রসেসের জন্য যতটুকু প্লাস্টিক লাগবে সেটা বের হওয়া স্টার্ট হইতে থাকে। অ্যাট দ্য সেম টাইম এখানে যখন ব্লো হচ্ছে, খেয়াল করে দেখেন এখানে বাইরে আগের সাইকেলে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেই প্রোডাক্টটা দেখা যাচ্ছে। তো এখানে আমার নিজের মোবাইলে করা, সো আমি তখন অ্যাসপেক্টটা ওইভাবে চিন্তা করি নাই। সো এখানে আপনার ভার্টিক্যালি দেখতেছেন, এটা হরাইজন্টালি দেখলে হয়তো আর একটু বড় করে দেখতে পারলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হতো। বাট ব্যাপার হচ্ছে এখানে একটু খেয়াল যদি করেন স্ক্রিনের সাইডে রাইট সাইডে, এই যে আরেকটা যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা বাইরে ঝুলে আছে, ঠান্ডা হচ্ছে আর কি আরেকটু, প্রসেসিংটা যাতে মানে শেপটা ধরে রাখতে পারে আর কি। এই যে দেখেন এই জিনিস নজল যেটা নেমে আসলো সেটা হচ্ছে এখানে এসে এখন বাতাস দিবে, ওই নরম প্লাস্টিকটা সফট স্টেটে থাকা অবস্থাতে এই কাজটা করা হয়। ধরুন ব্লো করতেছে, একটা সার্টেন অ্যামাউন্ট টাইম পর্যন্ত ব্লো করবে। যখন ব্লো করবে, ব্লো করার পরে কী হবে, এই মোলটা দেখবেন ওপেন হয়ে যাবে। যখন এই মোলটা ওপেন হবে তখন এই প্রোডাক্টটা নিচে পড়ে যাবে, আর এই নজলের গায়ে নতুন যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেই প্রোডাক্টটা লেগে থাকবে। তখন কি হবে, সাইকেলটা খুব মজা, একটু খেয়াল করে, ওপেন হইলো, দেখছেন ওটা পড়ে গেল, ওখান থেকে যাওয়ার জন্য এখানে একটা শ্যুট বসানো আছে, শ্যুট দিয়ে নেমে যাবে, আর এখানে এটা গায়ে লেগে থাকবে, দেখছেন লেগে আছে। মানে ডিজাইনটা এমনভাবে করা যে ও যখন গিয়ে আরেকটা সাইকেল কমপ্লিট করবে তখন যাতে আগের সাইকেলের প্রোডাক্টটাকে সে গ্র্যাব করতে পারে। সো এই গ্র্যাবারটার কাজ হচ্ছে গিয়ে এখন যখন সে আবার ওই পরের সাইকেলের জন্য ম্যাটেরিয়ালকে ইনটেক নিচ্ছে, তখন সাথে সাথে এইটাকে হচ্ছে গিয়ে সে গ্র্যাব করে ফেলবে। সেভাবে রিপিট হইতে থাকবে কন্টিনিউয়াস। খেয়াল করে দেখছেন কিনা আপনি, এখানে আমার হচ্ছে গায়ের নিচে এক্সট্রা কিছু ম্যাটেরিয়াল ছিল, এই ম্যাটেরিয়ালটাকে হচ্ছে ট্রিম করে বাদ দেওয়া হয়। এটা কিসের জন্য, এটা সেফটির জন্য, যে আপনার যাতে নিচে বটম পার্টটা, কারণ কন্টেনার তো লিক যদি থাকে বা ছোট্ট একটা ডিফর্মিটিও থাকে তাহলে কী হবে, বের হয়ে পড়ে যাবে ম্যাটেরিয়াল। সো সেটা যাতে না হয় এটা এনশিওর করার জন্য কী করা হয়, ইচ্ছা করে একটু এক্সট্রা ম্যাটেরিয়াল নেওয়া হয়। এখন কথা হচ্ছে এই যে এক্সট্রা ম্যাটেরিয়ালটা নিচ্ছে, তাই এটা কেটে ফালাই দিবে, তাহলে কি ম্যাটেরিয়াল লসের একটা ইস্যু চলে আসে? আসলে ওইরকম হয় না, কারণ এই প্লাস্টিকটা রিসাইকেল করা যায়। সো পরবর্তীতে এটাকে আবার কেটে কুচি কুচি করে আবার ওই এক্সট্রুডারের মধ্যে দিয়ে দিবে, ফলে জিনিসটা কী হয়, ওইভাবে ম্যাটেরিয়াল বড় কোনো লস হয় না। তো এইভাবে প্রসেসটা চলতে থাকবে। এটা হচ্ছে গিয়ে আমার ওই হারপিকের বোতল বানাচ্ছে। এটা হচ্ছে আমাদের যে ওদের পাউডারের বোতল বানায় আর কি। তো এখানে দেখেন আগের বেলায় একসাথে একটা বানাইতো, এবার একসাথে দুইটা প্রোডাক্ট বানাচ্ছে। সো প্রোডাক্টিভিটি বাড়তেছে, এবং শুধু তাই না, এখানে অ্যাকচুয়ালি দুই সাইডেই বানায়। হুবহু সেম প্রসেস, একটা সার্টেন লেংথ পর্যন্ত এক্সট্রুড করার পরে এটা মুখ বন্ধ করে কেটে দিল, নিয়ে গেল বাতাসে ব্লো করলো। ওই পাশেই যে ফিনিশ প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সাইডে, এটা হচ্ছে যে বড় পাউডারের যে বোতলগুলো, সেই বোতলগুলো সাইডে যে এক্সট্রা ম্যাটেরিয়াল থাকে সেই এক্সট্রা ম্যাটেরিয়ালগুলো, একটা জিনিস একটু জাস্ট মাথায় রাখেন, কারণ পরবর্তীতে কিছু কথা বলবো, এটা বুঝতে আপনাদের হেল্প করবে। এই যে ডাইটা দুই ভাগে ভাগ হয়, তার মানে এই পার্টিং লাইনটা হচ্ছে এই ডাইয়ের মাঝ বরাবর। সো আচ্ছা, যখন বলবো এটা তখন বলবো না, যখন বলেন আপাতত এই প্রসেসগুলো একটু দেখাইনি আপনাদের। এখানে খেয়াল করে দেখেন ওই যে নিচে এক্সট্রা ম্যাটেরিয়াল রয়ে গেছে,
ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দিব, সো ঘাবড়ানোর কিছু নেই। পরবর্তী সাইকেল চলতেছে। এখানে হচ্ছে কি ওই আইসকুল, এটা হচ্ছে আইসকুল পাউডারের বোতল বানাচ্ছে, একসাথে 4টা বানাচ্ছে, যে বোতলগুলো নর্মালি একটু ছোট হয় আর কি, আর ডায়ামিটার ছোট ভিতরে। এখানে হচ্ছে 2টা ডাই 2 পাশে একসাথে কাজ করে, যাতে তাতে হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়ে, মানে একসাথে অনেক ম্যাটেরিয়াল বানানো যায়। খেয়াল করে দেখেন 4টা বোতল একসাথে বানাচ্ছে, ওই যে নিচে এক্সট্রা ম্যাটেরিয়াল। আবার দেখেন এই পাশে যখন বাতাস দিচ্ছে ততক্ষণে এই পাশে ডাইটা আরেকটা সাইকেল কমপ্লিট করে ফেলতেছে। এবং দেখছেন এখানে একটু কম্পারেটিভলি দ্রুত হচ্ছে প্রসেসটা। যে এই ভদ্রলোক কাজ হচ্ছে এই যে নিচের থেকে বা সাইডে যেখানে যেখানে এক্সট্রা ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়ালগুলোকে কেটে বাদ দেওয়া। আচ্ছা, তো এই হচ্ছে কি আমাদের ব্লো মোল্ডিংয়ের ভিডিও। তো আপনাদেরকে যে জিনিসটা কথা বলছিলাম, আপনার বাসায় যাদের প্লাস্টিক বোতল আছে, খেয়াল করে দেখবেন প্লাস্টিকের বোতলে একটা গা বরাবর আপনার একটা পার্টিং লাইন বোঝা যায়। দেখবেন এটা একদম বোতলের একদম মাথা থেকে শুরু করে নিচ পর্যন্ত গিয়ে উল্টা পাশ দিয়ে গিয়ে আবার উপরে ওঠে। এটা অ্যাকচুয়ালি কি, ওই যে যেই বরাবর এসে মোলটা 2 সাইড থেকে এসে ম্যাচ করছিল সেই দাগ বরাবর, কিন্তু এত সুন্দর করে মিট করে জিনিসটা যে বাইরে ওই ফ্ল্যাশটা আর গা বরাবর জেনারেট হয় না, বাট স্টিল পার্টিং লাইনটা খুব ইজিলি ট্রেস করা যায়। আপনারা একটু খেয়াল করলে জিনিসটা দেখতে পাবেন। আরেকটা ব্যাপার, আপনারা যদি খেয়াল করে থাকেন কখনো, এই যে কোকাকোলা বা আমাদের যে বোতল কী বলে স্প্রাইট, 7 আপ, এগুলো যে বোতল বা সফট ড্রিঙ্কসের যে আমরা বোতলগুলো দেখি প্লাস্টিকের, সেখানে দেখছেন নিচের দিকে ছোট্ট একটা মাথা, খুব শক্ত পোর্শন থাকে। অ্যাকচুয়ালি এখানে যেটা হয়, এখানে শেপটা এমনভাবে তৈরি করা ডিজাইনের কারণে নিচে এরকম ছোট্ট একটা এক্সট্রা পোর্শন, যেটা এই বোতলের বেলায় আমরা দেখতেছিলাম ফ্ল্যাট, বা আমি যে আপনাদেরকে যে ভিডিওগুলো দেখাচ্ছি সেখানে দেখতেছিলাম ফ্ল্যাট। সো ওইখানে আর কি এরকম শক্ত যে পোর্শনটা, ওইটা একটা লাইন জুড়ে তৈরি হয়, আর ওখানে বোতলের ডিজাইনের কারণে ওইটা একটা ছোট একটা জায়গা জুড়ে তৈরি হয়। ফলে দেখবেন ওখানে ওই ম্যাটেরিয়ালটা ওইখানে হচ্ছে গিয়ে ডেন্সিটিটা হাই আপ থাকে, ফলে ওই জায়গাটা বোতলের গাটা যেরকম নরম, চাপ দিলে সহজে আপনি ভিতরের দিকে নিয়ে যেতে পারেন, এখানে হচ্ছে গিয়ে দেখবেন নিচের ওই পোর্শনটা অনেক বেশি শক্ত থাকে। ওইখানে একদম সিমিলার প্রসেস, কেটে এক্সট্রা পোর্শনটা বাদ দিয়ে দেওয়া হয়, যেটা এখানে মার্ক করে দেওয়া আছে। আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখবেন, এই জিনিসটা একটু খেয়াল করবেন, খেয়াল করে অলরেডি হয়তো দেখছেন যে বোতলের গা আপনি যত সহজে চাপ দিয়ে ভিতরে নিয়ে যেতে পারেন, বোতলের মুখ যেটা, সেই মুখটাতে আপনি চাইলেও এতটা বেশি প্রেশার দিতে পারেন না, এবং সেখানে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়, ওখানে হচ্ছে থিকনেসটা ভিতরে গায়ের চাইতে বেশি থাকে। এটা একটা না বলতে পারি আমরা ব্লো মোল্ডিংয়ের যে ফিনিশ প্রোডাক্টের একটা ক্যারেক্টারিস্টিক্স, স্পেশালি বোতল টাইপের যে প্রোডাক্টগুলো সেটার ক্ষেত্রে। এখন কথা হচ্ছে আপনাদেরকে আরেকটা উদাহরণের কথা বলছিলাম, যেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে প্লাস্টিক ব্যাগ। এখানে কি হয়, বোতলের চাইতে আর একটু হালকা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, এবং এখানে ব্যাপারটা হচ্ছে সব কিছু সেম, A to Z সব সেম, খালি ব্যাপারটা হচ্ছে এখানে যে ওয়াল থিকনেসটা, সেই ওয়াল থিকনেসটা আরও ছোট থাকে, আরও কম থাকে। ফলে যেটা হয়, আমি যে আলটিমেটলি প্রোডাক্টটা দেখে আমরা চাইলে একটা প্লাস্টিক বা পলিথিনের যে ব্যাগগুলো আমরা বলি, পলিইথিলিন, আমরা একদম ওইখানে ম্যাটেরিয়ালের নাম দিয়ে বলি। সো জিনিসটা হচ্ছে ওই পলিথিন বলতে এটা অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল, শেপটা হচ্ছে কি প্লাস্টিক ব্যাগ। তো এই পলিথিনের যে ব্যাগ, এই পলিথিনের ব্যাগকে চাইলে কতটা থিকনেস কম যে আপনি চাইলে ফোল্ড করে আপনার পকেটে নিয়ে ঘুরতে পারেন। বা আমরা অনেক সময় দেখি যে ধরেন 100 বা 200 পলিথিন ব্যাগ ছোট্ট একটা পলিথিন ব্যাগের মধ্যে করে বিক্রি করে, বা আপনার মুদির দোকানে দেখবেন ইজিলি। তো হুবহু সব কিছু সেম, খালি এখানে একটা জিনিস মাথায় রাখেন যে এখানে আপনারা হচ্ছে যখন, যেহেতু আমরা হচ্ছে এই জিনিসটাকে ফোল্ড করতে পারি, সো জায়গা বাঁচানোর জন্য যেটা করা হয়, সামনে এসে দেখতেছেন এই যে পিঞ্চ রোলের কথা বলতেছে, পিঞ্চ রোল অ্যাকচুয়ালি কী করে, ওই পলিথিন যে বাতাস দিয়ে ফুলানোর পরে ঠান্ডা হইতে দেওয়া হয় যখন, তখন হচ্ছে এর ভিতরে আর ম্যাটেরিয়াল এসে বা একজন আরেকজনের গায়ের সাথে আর লেগে যায় না। সো তখন যেটা করা হয়, পিঞ্চ রোল দিয়ে আমার এই জিনিসটাকে এখানে কাটার পরে এগুলাকে আবার হচ্ছে আলাদা করে ওয়াইন্ডিং করে একসাথে প্যাঁচায়, এটা হচ্ছে স্টোর, মানে ছোটো করে নিয়ে আসে যাতে হচ্ছে স্টোর করতে সুবিধা হয়। এই তো আমার মনে হয় আপনার জিনিসটা বুঝতে অতটা প্রবলেম হবে না, জিনিসটা একটু পড়েন প্লাস ভিডিওটা দেখেন। আমার ব্যাপার হচ্ছে আপনার ভিডিওটা দেখলে কনসেপ্টটা আরও ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট মাথায় রেখেন এটা, সেটা হচ্ছে আমার এই প্রসেসের জন্য যে র ম্যাটেরিয়ালটা, সেটা আরেকটা প্লাস্টিক প্রসেস থেকে আসে, যেমন এখানে হচ্ছে এক্সট্রুশন প্রসেসের মাধ্যমে আসে।
এবার হচ্ছে আমাদের যে ফুল প্লাস্টিক প্রসেসিং, তার মধ্যে যে সুপারস্টার প্রসেস, সেই সুপারস্টার প্রসেস ইনজেকশন মোল্ডিং মেশিন আপনাদের যদি ভার্সিটি খোলা থাকতো তাহলে হচ্ছে আপনারা ল্যাবে এই প্রসেসটা দেখতেন, এবং এটা হচ্ছে মোস্ট ওয়াইডলি ইউজড প্রসেস। এবং এখানে যে প্রসেসটা আপনারা দেখবেন, আপনাদের কাছে দেখে আগের লেকচারটা যদি যারা দেখছেন তাদের কাছে এই জিনিসটা অনেক পরিচিত লাগবে। পরিচিত কেন লাগবে খেয়াল করে দেখেন, এই হচ্ছে প্রসেসের ভিডিও। দেখেন তো এরকম স্ক্রুওয়ালা জিনিসপত্র এর আগের স্লাইডে দেখছিলাম কিনা, আমরা দেখছিলাম, এবং সেখানে আমরা এটা হচ্ছে এক্সট্রুশন প্রসেসের জন্য দেখছিলাম। ইনজেকশন মোল্ডিং প্রসেস কমপ্লিটলি সেম। এখানে আমরা এক্সট্রুশন প্রসেস করে কি করতাম, একটা লম্বা শেপের কোনো ম্যাটেরিয়াল বা প্রোডাক্ট, আমাদের যে ফিনিশ প্রোডাক্ট দরকার পড়তো সেটা আমরা বানাইতাম। এখানে হচ্ছে আমরা জাস্ট একটা ক্লোজড মোল্ড ইউজ করি বা ক্লোজড ডাই ইউজ করি, যেটা একটা পার্টিকুলার শেপের সিঙ্গেল প্রোডাক্ট ইউজ করে বা মাল্টিপল প্রোডাক্ট একসাথে তৈরি করে, মানে একই প্রোডাক্ট রিপিট করে, বা আমার ডাই যদি ডিফারেন্ট শেপ দিতে পারে একসাথে, ওইভাবে ডিফারেন্ট শেপ একসাথে তৈরি করে। বাট ব্যাপারটা হচ্ছে এখানে আমার যে ডাইটা সেটা ক্লোজড ডাই, ওপেন ডাই না। ওপেন ডাই হলে কী হতো, যে কন্টিনিউয়াস প্রোডাক্ট একসাথে একটা পার্টিকুলার শেপ নিয়ে বের হইতেই থাকতো। এখানে ব্যাপারটা এরকম না। তো এখানে হচ্ছে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রসেস। এখানে আমাদের বাসায় প্লাস্টিকের ঘড়ি দেখি, ওইটা যে আমরা বর্ডার বা যে স্ট্রাকচারটা বানানো দেখি, এইটা নর্মালি ইনজেকশন মোল্ডিং করে বানানো। তো দেখেন এখানে ইনজেকশন মোল্ডিং প্রসেসের যে বেসিক পয়েন্টগুলো, সেই বেসিক পয়েন্টগুলো বলা আছে। আমরা যদি একটু বলি, পড়ার ট্রাই করি, জাস্ট একটু ব্যাখ্যা করবো। এখানে স্পেশালি এই প্যারা দুইটা হচ্ছে একটু বোঝার ব্যাপার আছে, আমরা ব্যাখ্যা করব, সমস্যা নেই, একটু খেয়াল করে শুনেন। দেখেন কি বলছে, বেসিক ওয়ার্কিং অফ ইনজেকশন মোল্ডিং ইজ অ্যাজ ফলোস। কীভাবে করবে, প্লাস্টিক ম্যাটেরিয়াল ইজ হিটেড টু দ্য গ্লাস ট্রানজিশন পয়েন্ট অর বিয়ন্ড অ্যান্ড প্রেশারাইজ। গ্লাস ট্রানজিশন পয়েন্টের ব্যাপারটা কি, মানে ব্যাপারটা হচ্ছে এখানে ম্যাটেরিয়ালটা অনেক ঘন হয়ে আসে, এখানে আর সলিড অবস্থায় নাই, একদম ফ্লুইডও না, বাট একটা হচ্ছে ভিসকাস ম্যাটেরিয়াল বা থকথকে একটা অবস্থা। এবং এটা কি হয়েছে আমরা অলরেডি জানি যে স্ক্রু প্রিন্সিপালের কারণে এখানে যখন এখানে আমাদের দেখছিলাম যে হচ্ছে তার ক্রস সেকশন চেঞ্জ হয়, ক্রস সেকশন চেঞ্জ হওয়ার কারণে তখন কি হয়, তার ফুল জিনিসটা হচ্ছে একটা প্রেশার জেনারেট হয় তার মধ্যে। তো এবং আমার যে এই প্রেশারে যে আমি ম্যাটেরিয়ালটাকে ফোর্স করি, সেটা হচ্ছে কি শিয়ার হিটিং জেনারেট করে। শিয়ার হিটিং জেনারেট করার কারণে কি হয়, সেখানে আমার হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালটা মেল্ট হতে হেল্প হয়, সাথে সাথে আমার হচ্ছে গায়ে ব্যান্ড হিটার থাকে বা হিটার থাকে। আমরা প্রসেসে দেখছিলাম যখন আমরা এক্সট্রুশন প্রসেস দেখছিলাম, তো বাইরের হিট সাথে হচ্ছে শিয়ার হিটিং থেকে ম্যাটেরিয়ালটা হচ্ছে কি কী হয়, মেল্ট হয়ে আসে। পরবর্তীতে আমার যে এই যে প্রেশার থাকে, রোটেট করতে থাকে স্ক্রু রোটেট করার কারণে, স্ক্রু প্রিন্সিপালের কারণে ম্যাটেরিয়ালটা সামনের দিকে প্রেশার ফিল করে। তখন যেটা হয় আবার হচ্ছে এখানে যদি আমি একটা ওপেনিং দিই, আমার আমার হচ্ছে গিয়ে মুখে যদি একটা ওপেনিং দিই এবং সেখানে যদি আমি একটা ক্লোজ ডাই দিই কোনো একটা পার্টিকুলার শেপ দিয়ে, ক্যাভিটি দিয়ে, তখন কী হয়, ম্যাটেরিয়ালটা ভিতরে ফ্লো করে ওই ক্যাভিটির শেপটাতে ফর্ম করে, এবং আমি আলটিমেটলি আমার ফিনিশ প্রোডাক্টটা পাই। তো এখন এখানে মেইন পয়েন্টটা কি, টার্গেটটা কি, দিলে আমার ম্যাটেরিয়াল মেল্ট করলেই হলো না, আমার ডাই থাকলেও হলো না, আমার এটাই ইনশিওর করা লাগবে ডাইয়ের ভিতর যে আমার ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গায় যাতে ম্যাটেরিয়াল প্রপারলি ফ্লো হয়ে যাইতে পারে। এবং আমার দুইটা কনসার্ন, একটা হচ্ছে ম্যাটেরিয়াল ফুললি ফ্লো হইতে পারলো কিনা, কারণ যদি পুরোপুরি ফ্লো না হয় এটা আপনার কাস্টিংয়ে ডিফেক্ট হিসেবে দেখছেন, এখানেও সিমিলার কেস আছে। সো আমার ডিফেক্ট তৈরি হবে যদি ফুললি ফ্লো না হয়, এটা আমার ইনশিওর করা লাগবে যে প্রপারলি গিয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম যাওয়ার পরে সেটাকে যাতে আমি বের করে নিয়ে আসতে পারি, এইরকমভাবে আমার শেপকে ডিজাইন করা লাগবে। তার মানে ইজেকশনের ব্যাপারটা আমাকে মাথায় রাখা লাগবে। সো দুইটা জিনিসের কম্বিনেশন আমি আলটিমেটলি ফাইনাল প্রোডাক্টটা পাবো। তো এখন যখন আমরা এই ধরনের কাজ করতে যাই, তখন একটা মেইন বা কমন প্রিন্সিপাল হচ্ছে, ফার্স্টে হচ্ছে ধরেন আমি যদি যে প্রোডাক্টটা বানাচ্ছি, ধরেন প্রোডাক্টটা হচ্ছে দেখতে এরকম, আমি ইনজেকশন মোল্ডিং করে বানাবো। এখন এখানে একটু ধরেন থিকনেসটায় একটু ভ্যারিয়েশন আছে। থিকনেসের ভ্যারিয়েশন বলতে আমি কী বোঝাতে চাচ্ছি, ধরেন জিনিসটা শেপটা হচ্ছে এরকম, তার মানে কি উপরে থিকনেস কম, নিচে থিকনেস বেশি। তো এইসব ক্ষেত্রে সবসময় মানে এমনভাবে মোল্ডের ডিজাইনটা করা হয় যে ম্যাটেরিয়াল ফ্লো করার ডিরেকশনটা হবে, আগে থিক পার্টে ম্যাটেরিয়াল আসবে, পরবর্তীতে থিন পার্টে যাবে। কারণ হচ্ছে কি, থিক পার্টে যদি আমার ম্যাটেরিয়ালটা, থিন পার্টে আমার ম্যাটেরিয়ালটা আগে আসে, তো এখানে নর্মালি ইজেকশনের জন্য আমার ফুল প্রসেসটাতে আমার মোল্ডটাতে হচ্ছে টেম্পারেচার রিমুভ করার একটা ওয়ে থাকে। তো থিন পার্টে যদি আগে ম্যাটেরিয়াল যায়, সেখানে যদি আমার ম্যাটেরিয়াল আসার রাস্তা যদি থিন পার্ট বরাবর হয়, তাহলে যেটা হয় এখানে হচ্ছে সলিডিফাই হয়ে গিয়ে পরবর্তীতে থিক পার্টে ম্যাটেরিয়াল যাওয়ার মতো
আমার ম্যাটেরিয়ালে হচ্ছে ফ্লুইডিটিটা থাকে না, মানে ফ্লো করার অ্যাবিলিটি থাকে না, ফলে কি হয় ইনকমপ্লিট পার্ট তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা ব্যাপার। এখন এটা আমরা কাস্টিংয়ে দেখছি কনসেপ্টগুলো একদম হুবহু সেম। মোল্ডের যে এখানে আমরা কনসেপ্ট দেখবো ওইটা হচ্ছে কাস্টিংয়ের যে কনসিডারেশন ওইগুলোর সাথে রিলেটেড, রাইট? তো দেখেন কি বলছে, ওই যে কথাটা বলছিলাম, ইন দিস প্রসেস ওয়ান শুড ফিল দ্য পার্টস ফ্রম থিক টু থিন। থিক টু থিন তার মানে কি, আগে হচ্ছে গিয়ে আমি থিকেস্ট পোর্শনে আগে যাইতে দিব ম্যাটেরিয়াল, তারপরে সেখান থেকে ফ্লো করায় আমি থিন ম্যাটেরিয়াল নিয়ে যাব। তাতে মানে ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ গ্যারান্টি থাকে যে ফুল ম্যাটেরিয়ালটা ফুললি আমার হচ্ছে গিয়ে ক্যাভিটিটা ফুল করতে পারবে, কমপ্লিট করতে পারবে। আরেকটা ব্যাপার কি বলছে যে খেয়াল আছে কিনা, যদি ইয়াতে আমরা হচ্ছে কোনো শার্প কর্নার দিই না, ইভেন আমরা ঢালার সময় উপরে যে পোরিং করি, পোরিং বেসিন, যখন মেটালের কথা বলছি কাস্টিং, পোরিং বেসিন বানাই দিয়ে আলাদা করে কী জন্য, টার্বুলেন্স যাতে না থাকে। কারণ টার্বুলেন্স থাকলে সেখানে ম্যাটেরিয়ালটা প্রপারলি ফ্লো না করে সেখানে আশেপাশে ছিটে যাওয়ার সম্ভাবনা থাকে, ডিফেক্ট তৈরি হয়। এটা এই দুইটা জিনিস আমাদের মাথায় থাকবে আমরা যখন ডিজাইন করব। সাথে সাথে এরপরে আমরা ধরেন এই দুটো জিনিস মেনটেন করতে পারবো। এখন কথা হচ্ছে আমরা যখন ম্যাটেরিয়াল বানাচ্ছি, এটা হিট মানে মেল্ট অবস্থায় ছিল, এটা ঠান্ডা হইতে দিতে হবে। তো ঠান্ডা হইতে দেওয়ার সময় তখন সে যাতে তার শেপটা ধরে রাখে। খেয়াল আছে কিনা, আমি যে প্লাস্টিকের প্লেট বানানো দেখলাম একটু আগে কম্প্রেশন মোল্ডিংয়ে, সেখানে আমরা কী করছিলাম, বাইরের কাজ শেষ করার পরে ওইটার উপরে আবার লোহার দুইটা বার দিয়ে দিয়েছিলাম। কেন? এটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্যাকিং প্রেশার। প্যাকিং প্রেশার মানে কি, তার যে শেপটা, সেই শেপটাকে যাতে সে হোল্ড করে ধরে রাখতে পারে। তার মানে কি, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও আমি এনশিওর করার জন্য যে ম্যাটেরিয়াল প্রপারলি তার শেপ ধরে রাখতে পারবে, সেজন্য কী করি, আরও কিছু এক্সট্রা সময় তাকে চাপ দিয়ে ধরে রাখি, যেটা অনেকটা আমরা রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ে দেখছিলাম, হোল্ড টাইম নামে। যে আমি ওয়েল্ডিং কারেন্ট অফ করে দিয়েছি বাট স্টিল প্রেশার দিয়ে ধরে রাখছি। কারণ কি, যে এনশিওর করতেছি যে আমার সলিডিফিকেশনটা হয়ে পার্টটা যাতে তার শেপটা ধরে রাখতে পারে। সো এটা একটা ব্যাপার। আর আরেকটা কনসিডারেশন যেটা, সেটা হচ্ছে আমি পার্টটাকে, এটা তো পার্ট আমি গেলো, এবার পার্ট বের করে নিয়ে আসার সময় কী কনসিডারেশন থাকা লাগে, খেয়াল আছে কিনা আপনাদের অ্যালাউন্স দেওয়ার ব্যাপার ছিল। একটা ব্যাপার হচ্ছে মোল্ড থেকে বের করতে গেলে সবসময় আমার যদি ড্রাফট বা ট্যাপার শেপ, মানে এরকম সোজা ওয়াল না হয় একটু বাঁকা করে দেওয়া হয়, এটা কি হয়, আমার হচ্ছে ম্যাটেরিয়ালটা রিমুভ করতে ইজিয়ার হয় ম্যাটেরিয়ালটা। সেটা হচ্ছে গিয়ে একটা কনসিডারেশন। যেমন দেখেন এখানে বলা আছে অলরেডি সেই ড্রাফটের কথাটা, একটা ট্যাপার শেপের কথা বলা আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা ভিডিওতে যে জিনিসটা দেখবো যখন, তখন জিনিসটা একটু ক্লিয়ার হবে। আমার যে ডাইয়ের যে দুই সাইড, মানে মাঝখান ধরেন দুইটা পোর্শন ডাইয়ের, এই ধরেন ফুল ডাই দুইটা পোর্শন, যে জিনিসটা হয় একটা পাশ ফিক্স থাকে, আরেকটা পাশ মুভ করে। তো এমনভাবে ডিজাইন করা হয় যাতে আমার যে ফিনিশ প্রোডাক্টটা যখন আমি ডাই ওপেন করি, সে যাতে হচ্ছে গিয়ে আমার যে মুভিং যে পোর্শন, সেই মুভিং পোর্শনের সাথে লেগে থাকে। এইটা যেটা সুবিধা হয় সেটা হচ্ছে পরবর্তীতে এই মুভিং পোর্শনের গায়ের ভিতরে ইজেকশন পিন থাকে, সেই ইজেকশন পিনগুলো বা ইজেক্টর পিনগুলো আমার হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালটাকে বা ফিনিশ প্রোডাক্টটাকে প্রেশার দিয়ে আমার মোল্ডের থেকে বাইর করে নিয়ে আসে। আমরা ভিডিও দেখলে জিনিসটা একটু ক্লিয়ার হবে, বাট আপাতত কথাগুলো জাস্ট বলতেছে, পরবর্তীতে আপনারা যখন রিক্যাপ করবেন, যদি না বুঝেন আপাতত এই কথাগুলো, তখন ভিডিও দেখার পরে তখন হলে আবার শুনেন এই পোর্শনটা ভিডিও, জিনিসটা ক্লিয়ার হবে। তো আমরা সামনে আগাই। তো এখানে আমরা যে ইনজেকশন মোল্ডিংয়ের কথা আমরা বলছি, এখানে লেআউট বলতে বোঝানো হচ্ছে যে ফুল জিনিসটা কীভাবে কাজ করে। আমরা এটা হচ্ছে গিয়ে এখানে এই পার্টের মধ্যে অতটা ডিটেলস দেখতে পাচ্ছি না যে এই পোর্শনটাতে কী হচ্ছে, সেজন্য এখানে ওই পোর্শনটাকে আলাদা করে দেখানো হচ্ছে কী হয়। একদম হুবহু কাস্টিংয়ের মতো আপনারা কনসেপ্টের মিল পাবেন। সো জিনিসগুলো আপনাদের বুঝতে অতটা কষ্ট হবে না। খেয়াল করেন এখানে কী থাকে, স্ক্রু থাকে, রানার থাকে, রাইজার থাকে। স্ক্রু ব্যাপারটাকে যেই মুখটা দিয়ে হচ্ছে আমার ম্যাটেরিয়ালটা ফ্লো করে, তার মানে আমার ইনজেকশন মোল্ডিংয়ের যে পার্টটা, এটা অ্যাকচুয়ালি মোল্ডের মধ্যে যে পার্ট দেখতেছি আমরা, সেটা এর মধ্যে দিয়ে ম্যাটেরিয়াল ফ্লো করে কি হচ্ছে, এখানে আমার হচ্ছে রানার থাকে। রানার মানে কি, এই যে চ্যানেলগুলো, যেটা আমরা যদি উপর থেকে টপ ভিউ দেখি তাহলে এইখানে এই পোর্শন হিসাবে দেখতেছি, মানে এই জায়গাটা। আর এই যে চিকন যে ছোটো অংশটা আমরা দেখতেছি, এটাকে বলা হয় গেট, যেটা আমরা এখানে দেখতেছি যে গেট হিসাবে মার্ক করা আছে। আর এখানে হচ্ছে কি সেই মোল্ড ক্যাভিটি, যেখানে এসে আমার ম্যাটেরিয়ালটা আমি ফ্লো করে নিয়ে আসতেছে। তো আমাদের মোটামুটি এই কনসেপ্টগুলো আমাদের কাস্টিং থেকে থাকার কথা। সো ঘাবড়ানোর কিছু নাই। ব্যাপারটা হচ্ছে যে সেখানে আলাদা করে আপনাদের একটু বোঝানোর ট্রাই করলো যে মোল্ড যখন আমরা ডিজাইন করি, আমাদের কী কী জিনিস আমাদের মাথায় রাখা লাগে। যে আমাদের রানার থাকবে, আমাদের রাইজার থাকবে, মানে হুবু কাস্টিংয়ের যে পোর্শনটা, এবং স্ক্রুটা হচ্ছে অ্যাকচুয়ালি এই পোর্শনটা। সো এখানে হচ্ছে মেইন ম্যাটেরিয়ালটা এখান থেকে ফ্লো করে, এরপরে আমরা হচ্ছে এইখান থেকে মানে একসাথে এখানে ধরেন 4টা
হইতে পারে এটা প্রোডাক্টের শেপ, অথবা এটা হইতে পারে যে আমার প্রোডাক্ট যেটা বানাচ্ছি সেখানে হচ্ছে কি এরকম লিঙ্কিং কোনো একটা পোর্শন আছে। সো মানে আমি ফাইনাল প্রোডাক্ট কীভাবে কী হচ্ছে এটা যদি আমি না জানি বলতে পারতেছি না, বাট যদি চিন্তা করেন যে এখানে যদি হায়ার প্রোডাক্টিভিটির জন্য মাল্টিপল ক্যাভিটি ইউজ করে থাকে, তার মানে কী হবে, সিমিলার 4টা প্রোডাক্ট একসাথে তৈরি হবে, অথবা অ্যাসিমিলার 4টা প্রোডাক্ট একসাথে তৈরি হবে, তার মানে এখানে অ্যাকচুয়ালি প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। এবং নর্মালি যখন বোতলের ক্যাপ, এগুলো নর্মালি বোতলের ক্যাপ ইনজেকশন মোল্ডিং করে বানানো হয়, তখন দেখা যায় এক মোল্ডের মধ্যে 20টা 22টা কখনো 30টার মতো ক্যাভিটি একসাথে থাকে। একটা মেইন স্ক্রু দিয়ে এরকম গেটিং সিস্টেম থাকে, যেটা আপনারা কাস্টিংও দেখছেন, এরকম একটা কাস্টিং আছে যেখানে হচ্ছে এরকম মাল্টিপল পার্ট একসাথে বানানো হয়। আমি এই মুহূর্তে ঠিক নামটা মনে পড়তেছে না, বাট ওইখানে আমরা দেখছি বা আপনারা দেখছেন অ্যাকচুয়ালি কাস্টিংয়ের টাইপ, যেখানে হচ্ছে কি মাল্টিপল প্রোডাক্ট একসাথে বানানো হয়, অনেকটা ওই কনসেপ্টের সাথে মিলা যায় এখানে। এখন এই যে ইনজেকশন মোল্ডিংটা হবে, খেয়াল রাখেন, আমার ইনজেক্ট করা লাগবে, মানে প্রেশার দেওয়া লাগবে। তো একটা কমন বা মোস্ট কমন প্রসেস আমরা অলরেডি দেখি, যেটা হচ্ছে আমরা যে স্ক্রু সিস্টেম দেখি, বাট আরেকটা সিস্টেম আছে যেটাকে আমরা বলি প্লাঞ্জার সিস্টেম। তো এখানে হচ্ছে সেই প্লাঞ্জার ইনজেকশন মোল্ডিংটাকে কথা বলা আছে, হুবহু সব কিছু সেম এক্সেপ্ট ভিতরের এই কনস্ট্রাকশনটা। আমি জাস্ট এইটুকু এখানে ডিসকাস করতেছি, বাকিটা আপনারা পড়লে বুঝতে পারবেন, সমস্যা নেই। আমরা যদি কি না বুঝেন তাহলে আমরা আবার কথা বলবো, ঘাবড়ানোর কিচ্ছু নেই। খেয়াল আছে কিনা, স্ক্রু যখন আমরা ইউজ করতাম, আমরা পরবর্তী স্লাইডে স্ক্রু প্রসেসটাকে আবার দেখব, তারপরে আমরা জাস্ট একটু বলি। আচ্ছা দেখাইনি, তাহলে আপনার জিনিসটা ধরতে একটু সুবিধা হবে। খেয়াল করেন এখানে যে স্ক্রু সিস্টেমটা ছিল, এইটুক পোর্শনের কথা আপাতত ভুলে যান, মাথায় কালো পোর্শনটা, জাস্ট স্ক্রু সিস্টেমের কথা বলছি। যেটা হয় নর্মালি যে আচ্ছা এই ছবিটা আরেকটু বেটার হবে, এটা দিয়ে বলে দেখেন প্রেশারটা জেনারেট হইতো কীভাবে, ক্রস সেকশনটা কমে আসতো। আমরা বলছিলাম যে পাইপের মুখে যেরকম চাপ দিয়ে ধরলে পানির প্রেশার বেড়ে যায়, হুবহু সেম একটা কনসেপ্ট এখানে ইউজ হচ্ছে। সো এখানে আমার এক্সট্রা প্রেশার দেওয়ার জন্য আমার বাইরে থেকে কাউকে অ্যাড করা লাগতেছে না। কিন্তু এখানে আমি যেটা করতেছি প্লাঞ্জারের বেলায়, এটা কাইন্ড অফ ওই সিরিঞ্জের কাজ করতেছে। কী করতেছে, এখানে একটা প্লাঞ্জিং সিস্টেম আছে, সেই প্লাঞ্জিং সিস্টেমটা সামনের দিকে ফ্লো করে। কিন্তু যখন আমি স্ক্রু ইউজ করতেছিলাম, আমি এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাচ্ছিলাম, স্পেশালি যখন আমি ক্রস সেকশন বাড়ায় কমাই দিচ্ছিলাম। সুবিধাটা কী ছিল, শিয়ার হিটিং হইতো একটা। কিন্তু কথা হচ্ছে যখন আমার হচ্ছে এখানে ওই শিয়ার হিটিংয়ের যে পোর্শনটা, শিয়ার হিটিংয়ের পোর্শনটা এখানে অনেকাংশে লস হয়ে যায়। ফলে কি হয়, আমাকে কমপ্লিটলি বাইরের যে হিটার, যেটাকে আমরা বলতেছি এখানে ব্যান্ড হিটার, সেই ব্যান্ড হিটারের উপর ডিপেন্ড করা লাগে আমার এই প্লাস্টিক থেকে মোল্ডের অবস্থায় নিয়ে আসার জন্য। এখন খেয়াল করে দেখেন, আমি যে প্লাঞ্জার দিয়ে প্লাঞ্জ করলাম, সামনের দিকে ম্যাটেরিয়াল পুশ করবো, সমস্যা নেই। কিন্তু খেয়াল আছে আমার যে এখানে সামনে বাইর হওয়ার জন্য প্রেশার তৈরি করা লাগবে, ওইখানে আমি ক্রস সেকশন কমাইছিলাম কী দিয়ে, আমার হচ্ছে গিয়ে যে স্ক্রু ছিল, স্ক্রুর যে ডায়ামিটার সেটা বাড়াই দিয়েছিলাম। ফলে কী হচ্ছিল, গায়ের সাথে গ্যাপ কমে আসতেছিল, ফলে প্রেশার বেড়ে যাচ্ছিল। কিন্তু এখানে তো প্লাঞ্জিং সিস্টেম, এখানে তো স্ক্রু নেই, তাহলে কী করতে পারি, আমি একটা এক্সট্রা পোর্শন নিয়ে আসলাম, যেটাকে আমরা বলতেছি হচ্ছে টর্পিডো। টর্পিডো হচ্ছে এই শেপের কারণে বলতেছে। সে কী করছে, আমি যখন টর্পিডোকে এখানে বসাচ্ছি, টর্পিডো শেপটা বসানোর কারণে কী হচ্ছে, আমার এখানে যেরকম ওপেন গ্রাউন্ড ফুল ডায়ামিটার পাচ্ছে, এখানে এসে ডায়ামিটার কমে গেল। কতটুকু কমে গেল, এই টর্পিডোর ডায়ামিটারের সমান, বা টর্পিডো যতটুকু এরিয়া ধরে রাখছে সেই ক্রস সেকশন এরিয়াটা কমে আসলো। ফলে কি হচ্ছে, যখন একই প্রেশার আমি দিচ্ছি, এখানে ম্যাটেরিয়াল যেভাবে ফ্লো করতেছে, ভলিউমেট্রিক ফ্লো যদি তার মেনটেন করতে হয়, তাহলে কী হবে, এই পাশে যে ভেলোসিটি নিয়ে আসতেছে, এই পাশে দেখা যাবে তার চেয়ে ভেলোসিটি বেড়ে গেল। এই ভেলোসিটি বেড়ে যাওয়ার কারণে কী হচ্ছে, অ্যাকচুয়ালি প্রেশারের কারণে ভেলোসিটি বেড়ে যাচ্ছে। সেটা কী এনশিওর করে, যে আমার ম্যাটেরিয়াল ফ্লো করে এই ক্যাভিটির মধ্যে প্রপারলি সব জায়গায় ভালো মতো পৌঁছাবে, রাইট? ব্যাপারটা হচ্ছে এটা এনশিওর করে আমার ম্যাটেরিয়ালের প্রপার ফ্লো যাতে হয়, ঠিক আছে? সো এখন ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে কি, এটা একটা সাইকেল ধরা হয়। সাইকেল ধরা হয় মানে হচ্ছে ধরেন আপনার কী বলে এটাকে, একটা সাইকেলে প্রেশার দিয়েও ম্যাটেরিয়াল কমপ্লিট হলো, তখন আবার প্রেশার দেওয়া বন্ধ থাকে, এখানে পার্টটা ফর্ম হয়ে বের হয়ে যায়, ক্যাভিটিটা ওপেন হয়ে পার্ট ইজেক্ট হয়। আমরা ভিডিও দেখবো, সমস্যা নেই, ওইখানে আমরা দেখবো। তারপরে আবার এসে যখন বসে, তারপরে এসে আবার প্লাঞ্জারটা সামনের দিকে মুভ করে আবার পরের সাইকেলে প্রেশার দেয়। একবার প্রেশার সামনের দিকে মুভ করে প্রেশার দিয়ে ম্যাটেরিয়াল ফ্লো করে আবার কী হয়, সে আগের অবস্থায় ফিরে আসে, পিছন দিকে ব্যাক করে, যেই মোশনটা এখানে দেয়া আছে। সিমিলারলি আমি হচ্ছে স্ক্রু টাইপ দিয়েও কাজটা করতে পারি। এখানে স্ক্রু টাইপের এইটা হচ্ছে কি একদম প্রিমিটিভ যে ফর্মটা, সেই ফর্মটা বলা আছে।
এই প্রিমিটিভ ফর্মটা এখন মডার্ন যে আমরা স্ক্রু ইনজেকশন মোল্ডিং মেশিনটা দেখি, সেখানে যে আমার যে এক্সট্রুশনের জন্য যে স্ক্রুটা ইউজ হয়, সেখানে হচ্ছে এরকম ভ্যারিং থাকে, ডায়ামিটার থাকে। এখানে খেয়াল করে দেখেন যদি, এখানে হচ্ছে ভ্যারিং ডায়ামিটার নাই, এটা একদম কনস্ট্যান্ট ডায়ামিটার। এবং এখানে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আগের যে প্লাঞ্জিং সিস্টেমটা, সেই প্লাঞ্জিং সিস্টেমটা ছিল কি শুধুমাত্র নিচে, এবং সামনে একটা টর্পিডো ইউজ করতো। টর্পিডোতে দেখা যেত কি অনেক সময় মানে ফ্লোটা অনেক টার্বুলেন্ট হয়ে যেত। এই টার্বুলেন্সটা যাতে না হয় সেটা ইনশিওর করার জন্য কী করলো, আমার ম্যাটেরিয়াল সামনে মুভ করাতে হবে, প্লাঞ্জের সিস্টেমটা বাদ দিয়ে সেই মুভিং সিস্টেমটা মানে প্লাঞ্জিংয়ের কাজটার জন্য এখন কমপ্লিটলি স্ক্রুতে নিয়ে আসলো। এখানে হচ্ছে ভ্যারিং ক্রস সেকশন নাই, সো আমার হচ্ছে শিয়ার হিটটা আবারও আমি পাবো না। সো ব্যাপারটা কী হচ্ছে, আমার এখানে ব্যান্ড হিটার ইউজ করা হচ্ছে। ব্যান্ড হিটার ইউজ করার পরে কী হচ্ছে, সেটা ম্যাটেরিয়ালকে মেল্ট করলো, এবং সামনে যেটা আমি টর্পিডো ইউজ করতেছি না, সো এবার হচ্ছে গিয়ে আমার কী হচ্ছে, প্লাঞ্জারটা যেটা আগে এখানে ছিল, সেই প্লাঞ্জারটাকে আমি স্ক্রুর মাথায় বসিয়ে দিলাম। নজলের কাজ কি, নজলের কাজ হচ্ছে গিয়ে এখানে খেয়াল করে দেখেন, এখানেও নজল ছিল, নজলের কারণে ক্রস সেকশন ছোটো হয়ে আসে, আরও ক্রস সেকশন ছোটো হলো, ম্যাটেরিয়ালের স্পিড আরও বাড়বে। এটা এই সব কম্বিনেশন হচ্ছে এনশিওর করা হচ্ছে আমার ম্যাটেরিয়াল প্রপারলি ফ্লো হবে। ব্যাপারটা হচ্ছে কি, আমার স্ক্রুর কারণে কি হচ্ছে, ম্যাটেরিয়াল সামনে মুভ করতেছে, এখানে কিছুটা যে মিক্সিং আর ম্যাচিং প্লাঞ্জারের যে জিনিসটা সম্ভব ছিল না, এই রোটেট করার কারণে কী হবে, এই গ্যাপে গ্যাপে হচ্ছে ম্যাটেরিয়ালটা ফ্লো করে, যেহেতু তখন কি হয় তাদের মধ্যে মেল্ট হওয়ার পরে যে মিক্সিংটা, সেই মিক্সিংটা খুব ভালো হয়। ফলে আমার প্রোডাক্টের যে সব জায়গার জন্য ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক, সেটা আমরা যেই টার্মটা ইউজ করি, একটা সুন্দর একটা টার্ম আছে যেটাকে আমরা বলি হোমোজেনাস, মানে সব জায়গায় তার প্রপার্টি সেম, সেরকম একটা হোমোজেনাস মিক্সচার তৈরি হয় এখানে। তো এটা যেটা এনশিওর করে সেটা হচ্ছে, দেখেন কি বলছে, অল অফ দিস রেজাল্ট ইন আ মাচ বেটার অ্যান্ড কনসিস্টেন্ট পার্ট, মানে সব পার্টের প্রপার্টি সেম, ঠিক আছে। তো এখানে জাস্ট যে কাজটা করে, প্লাঞ্জারটা যখন সামনে থাকে, সেটা হচ্ছে আমার ওই টর্পিডোর কাজটা সেইখানে এনশিওর করে দিচ্ছে। কী বলে এটাকে, স্ক্রু রোটেশনের কারণে ম্যাটেরিয়াল তো সামনে ফ্লো করবেই, বাট এক্সট্রা যে সামনে প্রেশারটা লাগতেছে, সেই প্রেশারটা হচ্ছে এখন আমি প্লাঞ্জার দিয়ে দিচ্ছি। কারণ কি, আমার হচ্ছে সামনে ওই ভ্যারিং ডায়ামিটারটা নাই। তো নর্মাল কারেন্ট যে ইন্ডাস্ট্রিগুলো যে ইঞ্জেকশন মোল্ডিং ইউজ করে, সেখানে হচ্ছে স্ক্রু টাইপ ইঞ্জেকশন প্রেস ইউজ করে, ট্রু, বাট সেখানে স্ক্রুয়ের শেপটা এরকম প্রিমিটিভ আর নাই, ঠিক আছে। এবং এখানে যেহেতু যে প্লাঞ্জার ইউজ হচ্ছে, সো এখানেও খেয়াল করে দেখেন, এই সাইক্লিক ওয়েতে আমার হচ্ছে সামনে পিছনে স্ক্রুটা মুভ করে। আর এখানে হচ্ছে সেই আপনার ওই আধুনিক যে অ্যাকচুয়াল যে প্রসেস আমরা দেখি আর কি, ওইটা দেখানো আছে। প্লাস এখানে আপনাদের ওই এক্সট্রুশনে আমরা ঠিক সিমিলারলি এখানে 3টা জোন দেখছিলাম, যে ইনজেকশন মোল্ডিংয়ের যে স্ক্রু থাকে, এই স্ক্রুয়ের 3টা জোন আমরা ভাগ করতে পারি। এখানে হচ্ছে হপার থেকে ম্যাটেরিয়ালটা আসে, সো এই পোর্শন বরাবর যে একটা সার্টেন পোর্শনকে বলা হচ্ছে কি ফিডিং জোন, ঠিক আছে। ওই ফিডিং জোনের কাজ কি, ফিডিং জোনের কাজ হচ্ছে আবার যত বেশি ম্যাটেরিয়ালকে সে এইখান থেকে নিয়ে হচ্ছে সামনে পাঠাইতে পারে। সো এখানে যদি তার ডায়ামিটার কম হয়, আমার তো স্ক্রুর জন্য একটা এক্সিস বরাবর একটা জায়গা লাগবে, সে কিছুটা জায়গা খেয়ে ফেলবে। সো আমি ডায়ামিটার কমাই দেওয়া মানে হচ্ছে কি, আমার এখানে ক্রস সেকশন যেটা ম্যাটেরিয়াল বিয়ার করবে, সেই ক্রস সেকশন অ্যামাউন্ট বাড়তেছে, ফলে এক্সট্রা বা বেশি ম্যাটেরিয়াল এখানে আসতে পারবে। সো এখানে যেই জিনিসটা বলা হয় আর কি, এই গায়ে যে পোর্শনটা থাকে, এখানে ফ্ল্যাঞ্জও বলে, অনেক সময় এটাকে আরেকটা নাম বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে ফ্লাইট, FLIGHT। এখানে এই যে ফ্লাইটের টপ থেকে শ্যাফট পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় ফ্লাইট ডেপথ। যেমন এখানে ফ্লাইট ডেপথ হচ্ছে এই মাথা থেকে এই বডি পর্যন্ত। আচ্ছা, এখানে আমি একটু লাইট কালার ইউজ করি, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না জিনিসটা, আমি হলুদ কালার দিয়ে দেখাই, নিচে দেখাচ্ছি। আচ্ছা, হলুদেও তো বোঝা যাচ্ছে না, আচ্ছা ব্ল্যাক দিয়ে দেখাই। এই যে ব্ল্যাক যে পোর্শনটা আমি আঁকলাম বা যেটুকু কালার করে দিলাম, এটুকু হচ্ছে কি অ্যাকচুয়ালি ফ্লাইট ডেপথ। খেয়াল করে দেখেন এখানে ফ্লাইট ডেপথ কত বেশি, মানে ফাঁকা জায়গা, আর এখানে কত কম। তো সুবিধা কি, এখানে হচ্ছে এই জিনিসটা থাকলে সুবিধা, যেটা বেশি পরিমাণে ম্যাটেরিয়ালকে গ্র্যাব করে সে সামনের দিকে পাঠাইতে পারে। এর যে পরের পোর্শনটা, সেটাকে বলা হচ্ছে ট্রানজিশন পোর্শন। ট্রানজিশন পোর্শনের ব্যাপারটাতে আপনারা ট্রানজিশনের ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে পারবেন। খেয়াল করে দেখেন, আমরা যদি ট্রানজিশন পোর্শনে এইটুকু মার্ক করি, দেখছেন এখানে স্ক্রু ডায়ামিটার ফিক্স, এখানে ডায়ামিটার ফিক্স, বাট এই যে ট্রানজিশন পোর্শনে তার ডায়ামিটারেরও কন্টিনিউয়াসলি একটা চেঞ্জ আসতেছে। এই জিনিসটা কি হয়, গ্র্যাজুয়ালি আমার যে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালের উপর প্রেশারটাকে ইনক্রিজ করতে থাকে।
ফলে কি হয় সেখানে শিয়ার ফ্রিকশন, নিজেদের মধ্যে ফ্রিকশন বাড়ে, শিয়ারিংয়ের অ্যামাউন্ট বাড়ে, শিয়ার হিট জেনারেট হয়, সাথে হচ্ছে আমার বাইরে থেকে ব্যান্ড হিটার থাকে, সেই সব মিলে টোটাল কি হয় আমার যে গ্লাস ট্রানজিশন স্টেটের কথা বলতেছিল তার জন্য আমার হিট লাগে, সেই হিটটা আমি এখানে জেনারেট করতে পারি। ফাইনালি আমার যখন সব কিছু কমপ্লিট, আমার ম্যাটেরিয়ালটাকে এখন হচ্ছে বাইরে আমি ফ্লো করে বাইরে পাঠাবো, তখন হচ্ছে কি হচ্ছে আমি দেখেন জিনিসটাকে আবার কনস্ট্যান্ট করে দিচ্ছি, ঠিক আছে? এবং এই জিনিসটা সেকশনটার নাম কি বলা হচ্ছে, মিটারিং সেকশন। এখানে আবার দেখেন কথাটা বলে দিচ্ছি, দেখেন কি দ্য সেকশন হ্যাজ এ কনস্ট্যান্ট চ্যানেল ডেপথ, ওই ফ্লাইট ডেপথের কথা যেটা বলছিলাম, বা চ্যানেল ডেপথও বলা অনেক সময়, ব্যাপারটা হচ্ছে এখানে ডেপথটা কনস্ট্যান্ট থাকতেছে। ফলে সুবিধা আমার যেটা, আমার সুবিধা হচ্ছে কি আমার ম্যাটেরিয়ালের ফ্লোটাকে আমি মানে কতটুকু ফ্লো হবে এই জিনিসটাকে আমি খুব ইজিলি কন্ট্রোল করতে পারি। এবং ফাইনালি এখানে মুখে নজল দিয়ে বের হয়ে যখন চলে আসে, আমি ডাই বসাই দিলে সে হচ্ছে গিয়ে বাকি আমার যে এক্সট্রুশন প্রসেসের পার্টটা সেটা কমপ্লিট করে ফেলে। সো আমরা একটা ভিডিও দেখি, ভিডিও দেখলে আশা করি জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। And then the push bar of the injection machine ন্যারেশনটা খেয়াল করেন, মাঝখানে দরকার হলে আমি থামায় থামায় আপনাদেরকে আবার ব্যাখ্যা করব। plastic injection molding is the most common method for mass manufacturing of the plastic products. The principle is simple. Inject the molten plastic material to a mold cavity. Let it cool and then solidify into the same shape as the contour of the cavity. The process involves three main parts: injection machine, plastic injection mold, and plastic pallets. Plastic pallets in the hopper are filled into the barrel. Then the screw transports the pallets forward. The heat band wrapping around the barrel warm up the plastic pallets. As the pallets are moved forward by rotating screw, they gradually melt. Once enough molten plastic is in front of the screw injects the molten plastic into the mold cavity. The mold temperature is controlled by the temperature controller. It's much lower than barrel temperature. So the molten আমার বলতে হচ্ছে ব্যারেল টেম্পারেচার, মানে যেখানে আমি প্লাস্টিক মেল্ট করছিলাম তার চাইতে আমার হচ্ছে গিয়ে এখানে মোল্ডের যে টেম্পারেচার সেই টেম্পারেচারটা কম থাকে, মোল্ডের টেম্পারেচারটাও কন্ট্রোল করা হয় অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে যেটা বললাম আমার হচ্ছে এখানে ম্যাটেরিয়ালটাকে ঠান্ডা করার একটা ইস্যু আছে, কারণ যদি মোল্ডের অবস্থায় থাকে তাহলে আমি বের করে নিয়ে আসতে পারবো না। সো এখানে আমার মোল্ডের যে টেম্পারেচার সেটাও কন্ট্রোল করা হয়। plastic solidifies in less a minute. এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি একটা কুলিং সিস্টেম ছিল আর কি, কুলিং সিস্টেম দেখাচ্ছে সব জায়গায় যে এরকম কুলিং সিস্টেম থাকবে না, না ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে এরকম এখনকার ইয়েতেও কুলিং সিস্টেম থাকে। এটা হচ্ছে খুব র্যাপিড মানে হিট ট্রান্সফার করে ইয়ে থেকে, মোল্ড থেকে। Clamping plate moves backward, the mold open, and then the push bar of দেখছেন কি বলছিলাম, দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে ফিক্সড পার্ট, এটা হচ্ছে মুভেবল পার্ট। এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে হচ্ছে গিয়ে আমার এই প্রোডাক্টটা আমার এই মুভেবল পার্টের সাথে পিছনে চলে আসে। যখন ওপেন হয়েছে আমার যে মুভিং যে পার্টটা মোল্ডের সেটা যখন পিছনে আসছে সেটা গায়ের সাথে ম্যাটেরিয়ালটাও লেগেছিল। এবার হচ্ছে কি হচ্ছে এই সাইড থেকে হচ্ছে ইজেক্টর পিন দিয়ে এসে আমার হচ্ছে গিয়ে বা এখানে বলতেছিল ইজেক্টর প্লেট, এটা ডিপেন্ড করে ডিজাইন কীরকম তার উপরে, মানে এখানে ইজেক্টর প্লেট যেটা সেটা গায়ে ইজেক্টর পিন বসানো। সো ইজেক্টর প্লেট যখন সামনে মুভ করে ইজেক্টর পিন সামনে আসে, অনেক ইজেক্টর পিন থাকবে ব্যাপারটা এমন না, অনেক সময় একটা ইজেক্টর পিন দিয়ে কাজ হয়ে যায়, ডিপেন্ড করে ডিজাইনের উপর। the injection machine pushes the ejector plate এই যে বাইরে পিনগুলোর কথা, এবং সেই পিনগুলো কিছু বাইরে ঠেলে ফেলে দিল, এবং এটার নিচে হচ্ছে কি একটা শুট থাকে, শুটের মাধ্যমে, শুট মানে CHUTE শুট, এটা দিয়ে এটা হচ্ছে কাইন্ড অফ স্লাইডের মতো আর কি, ওটার উপর পরে ম্যাটেরিয়ালটা কন্টেনারে চলে আসে। and the part is ejected. After that the mold closes and the process repeats. So this is how a plastic injection molding machine works. সো এই একটি টোটাল পোর্শন আমাদের, আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা ক্লাসে আবার ডিসকাস করবো, তখন কারো কোনো কনফিউশন থাকলে আবার ক্লিয়ার করে দেবো, আপনার কিছু নেই। সো একটু মনোযোগ দিয়ে পড়ে এই জিনিসগুলো, জিনিসগুলো খুব ইন্টারেস্টিং, ভালো লাগবে আপনাদের হোপফুলি।